তো আজকে হচ্ছে 30শে আগস্ট 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 21তম ক্লাস এবং দণ্ডবিধির প্রথম ক্লাস। অর্থাৎ আজকে থেকে আমরা দ্য পেনাল কোড 1860 এর আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনারা অবগত আছেন যে আমাদের ইতিমধ্যে ফৌজদারি কার্যবিধি শেষ হয়েছে এবং এই ফৌজদারি কার্যবিধি থেকে আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় 20টা প্রশ্ন থাকে, লিখিত পরীক্ষায় থাকে 15 মার্ক। তো আমাদের এই দণ্ডবিধি আজকে থেকে শুরু হবে। দণ্ডবিধিতেও প্রিলিমিনারি পরীক্ষায় 20টা প্রশ্ন থাকে এবং লিখিততেও 15 মার্ক থাকে। তো আমরা আলোচনা শুরু করি। দেখেন, সেই চিরাচরিত বিষয় যে দণ্ডবিধি একটি কি আইন, তত্ত্বগত আইন নাকি প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন। দেখেন, আমাদের সারা পৃথিবীতে যত আইন রয়েছে এই আইনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল, আর একটাকে বলে তত্ত্বগত আইন বা মূল আইন বা মৌলিক আইন বা সাবস্টেন্টিভ ল। তো এখন প্রসিডিউর, আমরা যে ফৌজদারি কার্যবিধি পড়েছি, ফৌজদারি কার্যবিধিতে মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করছে। মামলা কিভাবে হবে, তদন্ত কিভাবে হবে, বিচার কিভাবে হবে, রায় কিভাবে হবে। কিন্তু ফৌজদারি কার্যবিধিতে কিন্তু খুনের শাস্তি কি, চুরির শাস্তি কি, বা বিভিন্ন অপরাধের শাস্তি কি, এগুলা কিন্তু আলোচনা করা হয়নি। অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতে শুধু পদ্ধতি নিয়েই আলোচনা করছে। এই কারণে ফৌজদারি কার্যবিধি ছিল হচ্ছে আপনার প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল বা পদ্ধতিগত আইন। আর দণ্ডবিধি আমরা পড়া শুরু করবো আজ থেকে। দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে আর শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু এই শাস্তি কার্যকর করতে হলে কোন পদ্ধতিতে মামলা করতে হবে সেটা কিন্তু দণ্ডবিধিতে বলা নাই। তো দণ্ডবিধিতে যেহেতু সংজ্ঞা এবং শাস্তি আলোচনা করা হয়েছে, তো এই কারণে দণ্ডবিধি হচ্ছে আপনার একটা সাবস্ট্যান্টিভ ল, মূল আইন বা তত্ত্বগত আইন। এতটুকু যারা বুঝবেন না তাদের জন্য বলি, আপনাদের বার কাউন্সিলে যে 7টা সাবজেক্ট আছে, এই 7টা সাবজেক্টের মধ্যে শুধু 2টা বিষয় হচ্ছে সাবস্ট্যান্টিভ ল। একটা হলো দণ্ডবিধি, ফৌজদারির ক্ষেত্রে দণ্ডবিধি, দেওয়ানির ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন, আর বাকি সবগুলো হচ্ছে কি আইন বলেন? প্রসিডিউরাল ল। ধন্যবাদ। আমরা একটু বই পড়া শুরু করি। দেখেন, হ্যাঁ, নিচে ফেলবেন না, নিচে ফেললে ওই, দেখেন, দণ্ডবিধি একটি তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্টিভ ল। দণ্ডবিধি পেনাল কোড অপরাধ সংক্রান্ত একটি মৌলিক বা তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্টিভ ল। এই আইনে বিভিন্ন অপরাধকে আন্ডারলাইন করবেন, অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে, বিভিন্ন অপরাধ সংগঠনের বিভিন্ন উপাদান ও শাস্তির পরিমাণ উল্লেখ করা হয়েছে, কিন্তু সেগুলোর বিচারের পদ্ধতি দেওয়া হয়নি। আন্ডারলাইন করে বিচারের পদ্ধতি কিন্তু দেওয়া হয়নি। দণ্ডবিধির অধীন অপরাধ সমূহের কিভাবে বিচার করা হবে তা দণ্ডবিধি সম্পর্কিত পদ্ধতিগত আইন ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ করা হয়েছে। তো যদি আপনাকে পরীক্ষা এইভাবে প্রশ্ন করে যে ফৌজদারি মামলার ক্ষেত্রে পদ্ধতিগত আইন কোনটি, ফৌজদারি মামলার ক্ষেত্রে পদ্ধতিগত আইন ফৌজদারি কার্যবিধি। আর যদি বলে ফৌজদারি মামলার ক্ষেত্রে তত্ত্বগত আইন কোনটি, দণ্ডবিধি। ধন্যবাদ। তাহলে আমরা এখন দণ্ডবিধির একটু ইতিহাস পড়ি, দণ্ডবিধির খসড়া প্রণয়নের ইতিহাস। দেখেন, ভারতীয় উপমহাদেশে গোল দিবেন, সর্বপ্রথম শব্দটা গোল দেন। সর্বপ্রথম আইন কমিশন গঠন করা হয় 1834 সালে। তো এখানে একটা প্রশ্ন এসে যেতে পারে যে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আইন কমিশন গঠন করা হয় কত সালে? 1834 সালে। এখন একটা জিনিস অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আইন কমিশনের কাজ কি। আইন কমিশন হলো বিভিন্ন আইন নিয়ে গবেষণা করে, যে আইনটার ফলাফল কি হতে পারে, পাশ করলে এটার কি কি এর বা আরো কোনো দিক পরিবর্তন বা সংযোজন করা দরকার আছে কিনা, বিভিন্ন আইন নিয়ে মানে তারা গবেষণা করে এবং খসড়া প্রণয়ন করে। তো এই ভারতীয় উপমহাদেশে 1834 সালের আগে কোনো আইন কমিশন ছিল না। ভারতীয় উপমহাদেশে আইন কমিশন গঠন করা হয় কত সালে? 1834 সালে। তারপরে দেখেন, প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন, আন্ডারলাইন করবেন, থমাস ব্যাবিংটন ম্যাকুলে। এটাকে ওনাকে বলা হয় লর্ড ম্যাকুলে, থমাস ব্যাবিংটন ম্যাকুলে। তো আর একটা নাম হচ্ছে কি, লর্ড ম্যাকুলে। লর্ড কেন বলা হয়? লর্ড তৎকালীন ওই যে যারা বিচারক তাদেরকে বলা হতো কি, লর্ড। ঠিক আছে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন, থমাস ব্যাবিংটন ম্যাকুলে, আর একটা নাম কি, লর্ড ম্যাকুলে। তারপরে দেখেন, এবং জি ডাব্লিউ অ্যান্ডারসন, এফ মিলেট, জে এম ম্যাকলয়েড ছিলেন কমিশনার। অর্থাৎ ওই আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন একজন, কমিশনার ছিলেন তিনজন। জি ডাব্লিউ অ্যান্ডারসন, এফ মিলেট আর জে এম ম্যাকলয়েড, এই তিনজন ছিলেন কি, কমিশনার। তারপরে দেখেন, 1837 সালে এই এই কমিশন দণ্ডবিধি প্রণয়নের জন্য খসড়া জমা দেয়। আইন কমিশন গঠিত হয় 1834 সালে। মোট সদস্য ছিল আইন কমিশনের 4 জন, একজন হলো চেয়ারম্যান, তিনজন হলো কমিশনার। তারা দণ্ডবিধির খসড়াটা দেয় কত সালে?
1837 সালে। তারপর দেখেন 6 অক্টোবর 1860 সালে বিলটি পাস হয়, অর্থাৎ এই আইনটা পাস হয় 6 অক্টোবর 1860 এবং 1 জানুয়ারি 1862 সাল হতে কার্যকর হয়। তো যদি আপনাকে বলা হয় যে দণ্ডবিধি পাস হয় কত সালের কত তারিখ, 1860 সালের 6 অক্টোবর, আর কার্যকর হয় কবে, 1 জানুয়ারি 1862 সালে। তো আমরা এখানে একটু তথ্যচিত্রে চলে আসি। ডান সাইডে দেখেন তথ্যচিত্র, যে দণ্ডবিধি একটি কি আইন, তত্ত্বগত আইন। দণ্ডবিধি সর্বপ্রথম পাশ হয় 6 অক্টোবর 1860 সালে, দণ্ডবিধি কার্যকর হয় 1 জানুয়ারি 1862 সালে। তারপরে দেখেন বর্তমানে দণ্ডবিধিতে মোট ধারা আছে কয়টা, 511টা। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ, নিচেরটা দেখেন, মূল দণ্ডবিধিতে ধারা ছিল 488তে। তিনটা স্টার দেন। দণ্ডবিধি যখন প্রণয়ন করা হয় তখন ধারা ছিল 488টা, বাট বর্তমানে ধারা আছে কয়টা। তো পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে মূল দণ্ডবিধিতে ধারা ছিল কয়টা, 488টা। তো আমরা বিগত বছরের প্রশ্ন একটু দেখি। দেখেন 2012 সালের প্রথম বার কাউন্সিল পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল যে দণ্ডবিধি প্রণীত হয় কত সালে, 1860 সালে। এই প্রশ্ন আর জীবনেও আসবে না। এখন যদি আসেও তারিখ সহ দিতে পারে যে প্রণীত হয় কত সালে, 6 অক্টোবর 1860, আর এই প্রণীতর নিচে গোল দিয়ে লেখেন পাস। প্রণীতর প্রতিশব্দ কোনটা, পাস। ঠিক আছে, আচ্ছা। তারপরে আবার এসেছিল 2012 সালেই যে দণ্ডবিধি কোন ধরনের আইন, এটা কি আইন, সাবস্ট্যান্টিভ বা মূল আইন। এবং 13 সালে আসছিল পেনাল কোড হলো একটা কি আইন, সাবস্ট্যান্টিভ ল। তো এরপরে 4 নম্বর প্রশ্নটা দেখেন, এটা বেশ ভালো প্রশ্ন। 1834 সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন, আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন কে, লর্ড ম্যাকুলে, বা ওনার আর এক নাম কি, থমাস ব্যাবিংটন ম্যাকুলে। জি। 2015 সালের বিজিএস পরীক্ষায়, দশম বিজিএস পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, এখানে একটু ভুল আছে, সালের ভুল আছে। দেখেন, দ্য পেনাল কোড প্রণয়নের উদ্দেশ্যে গঠিত, গোল দেবেন 1837 সালের প্রথম ভারতীয় আইন কমিশনের সভাপতি ও কমিশনার কে বা কারা ছিলেন। অ্যাকচুয়ালি আইন কমিশন গঠিত হয় 1837 না, 1800 কত সালে, 34 সালে। আর এখানে আপনার ওই 4 জনের নাম জানতে চাইতে। সভাপতি ছিল, দেখেন আমরা একটু মিলাই, সভাপতি ছিল লর্ড ম্যাকুলে, আর কমিশনার ছিলেন ম্যাকলয়েড, অ্যান্ডারসন আর কে, মিলেট। তো এই 4 জনের নাম আপনার একটু মনে রাখতে হবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম আইন কমিশনের কমিশনার কয়জন ছিলেন, 3 জন। যদি বলে মোট সদস্য কয়জন, 4 জন। জি, এটা খেয়াল করে। তো আমরা সেলফ প্র্যাকটিসে যা যা আছে এগুলো মোটামুটি পারবেন। আমরা চলে আসি দণ্ডবিধির আঞ্চলিক প্রয়োগ। এতটুকু যদি মনে রাখেন, দণ্ডবিধির যে প্রারম্ভিক যে আলোচনা করলাম এখান থেকে মনে যা আসলে এখান থেকে ইনশাল্লাহ পারা যাবে। তো দণ্ডবিধির আঞ্চলিক প্রয়োগ, আঞ্চলিক প্রয়োগ সম্পর্কে আলোচনা করছে ধারা 2 থেকে 4। ধারা 2 থেকে 4, দণ্ডবিধির আঞ্চলিক প্রয়োগ, টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন অফ পেনাল কোড, ধারা 2 থেকে 4। বলেন তো, বিকাশ বলেন, ফৌজদারি কার্যবিধির প্রয়োগ কত ধারায় বলছে। ফৌজদারি কার্যবিধি আমরা শেষ করেছি কিছুদিন আগে গত ক্লাসে। ফৌজদারি কার্যবিধির আঞ্চলিক প্রয়োগ কত ধারায়, মানে ফৌজদারি কার্যবিধির প্রযোজ্যতা। আপনি বলেন কে, ওনারে জিজ্ঞেস করছি, কয় ধারায়, 5 ধারায়। আচ্ছা, দেখেন তো দণ্ডবিধির প্রয়োগকে অ্যাকচুয়ালি 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো রাষ্ট্রের ভিতরে প্রয়োগ, আর একটা হলো রাষ্ট্রের বাইরে প্রয়োগ। রাষ্ট্রের ভিতরে প্রয়োগ আর একটা হলো রাষ্ট্রের বাইরে প্রয়োগ। আমরা একটু পড়ি তারপরে ব্যাখ্যা করি। দেখেন, দণ্ডবিধি 2 থেকে 4 ধারায় দণ্ডবিধির আঞ্চলিক এখতিয়ার বা প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে। 1860 সালে দণ্ডবিধি যে শুধুমাত্র, আন্ডারলাইন করবেন, বাংলাদেশে সংগঠিত কোন অপরাধের ক্ষেত্রে প্রয়োগ হবে তা নয়। মানে দণ্ডবিধি যে বাংলাদেশেই অপরাধ হলে যে প্রয়োগ হবে তা নয়, বরং আন্ডারলাইন করবেন বাংলাদেশের বাইরে সংগঠিত কোন অপরাধের ক্ষেত্রেও দণ্ডবিধি প্রযোজ্য হতে পারে। তার মানে এতটুকু পরে কি বোঝা গেল, দণ্ডবিধি বাংলাদেশেও প্রযোজ্য, বাংলাদেশের বাইরেও প্রযোজ্য। দণ্ডবিধি বাংলাদেশি নাগরিক এবং একই সাথে বল দিবেন বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে যদি এইভাবে প্রশ্ন আসে, দণ্ডবিধি কোন ধরনের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য, বাংলাদেশি নাগরিক, বিদেশি নাগরিক।
বিদেশি নাগরিক বলতে কি কোনো সুনির্দিষ্ট দেশের নাম আছে? না, যে কোনো দেশের নাগরিক হতে পারে। আচ্ছা, রাষ্ট্রের ভিতরে এবং বাইরে, উইদিন অ্যান্ড বিয়ন্ড বাংলাদেশ, দণ্ডবিধির প্রয়োগকে গোল দিবেন দুইটা ভাবে ভাগ করা যায়। অর্থাৎ দণ্ডবিধির যে এই যে যে প্রয়োগ, এই প্রয়োগকে ভাগ করা যায় দুই ভাগে। দুই ভাগ কি কি? এক নাম্বার দেখেন, ইন্ট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা রাষ্ট্রের ভিতরে প্রয়োগ। তীর চিহ্ন দিয়ে লেখেন ধারা 2, ডান সাইডে লেখেন ধারা 2, ইন্টার টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন মানে রাষ্ট্রের ভিতরে প্রয়োগ। ধারা কত? 2। এখানে বলছে, দুই ধারায় বলছে যে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের যে 1,47,570 বর্গ কিলোমিটার প্লাস আমাদের যে সমুদ্র সীমা আছে ওটার ভিতরেও যদি কোনো ব্যক্তি অপরাধ করে, সে বাংলাদেশি নাগরিক হোক বা সে বিদেশি নাগরিক হোক, ওই ব্যক্তির বিচার বাংলাদেশে করা যাবে। এটাই বলছে দণ্ডবিধির কত ধারায়? 2 ধারায়। আচ্ছা, তারপরেরটা দেখেন 2 নাম্বার। তার মানে যদি এভাবে বলে যে দণ্ডবিধির 2 ধারা কোথায় প্রয়োগ, বাংলাদেশের ভেতরে না বাইরে? কোন ধরনের নাগরিক? দেশি বিদেশি উভয়। তারপরে দেখেন এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা রাষ্ট্রীয় সীমানার বাইরে প্রয়োগ। তীর চিহ্ন দিয়ে লেখেন ধারা 3 এবং 4। ধারা 3 এবং 4 রাষ্ট্রের বাইরে প্রয়োগ। এটারে বলছে কত কত ধারা? ধারা 3 এবং ধারা কত বলেন? 4। তো রাষ্ট্রের বাইরে প্রয়োগ মানে তো বুঝতেই পারতেছেন যে অপরাধটা হয়েছে কোথায়? বাংলাদেশের বাইরে। তো এটাও 3 এবং 4 ধারা আমরা আলাদা করে সামনে পড়তেছি। এটাও যে কোনো নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, সে বাংলাদেশি হতে পারে কি বিদেশি। তার মানে 2 ধারাও যে কোনো নাগরিক, 3 এবং 4 ধারাও কি যে কোনো নাগরিক। তো আগে আমরা ইন্টার টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশনটা ব্যাখ্যা করি। দেখেন, আহ দণ্ডবিধির ইন্টার টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা রাষ্ট্রের ভিতরে প্রয়োগ। ধারা 2, বাংলাদেশের ভিতরে সংগঠিত অপরাধ সমূহের শাস্তি। দণ্ডবিধির 2 ধারায় দণ্ডবিধির ইন্টার টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা রাষ্ট্রের ভিতরে প্রয়োগের স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ 2 ধারা অনুযায়ী বাংলাদেশ নামক রাষ্ট্রের ভিতরে দণ্ডবিধিতে উল্লেখিত কোন অপরাধের বিচার করার এখতিয়ার ফৌজদারি, বাংলাদেশের ফৌজদারি আদালতের আছে। 2 ধারা অনুযায়ী বাংলাদেশের ভিতরে গোল দেবেন যে কোনো ব্যক্তি। বাংলাদেশের ভিতরে কি লেখা আছে? যে কোনো ব্যক্তি, আন্ডারলাইন করবেন, সে বাংলাদেশি হোক বা বিদেশি হোক বা অন্য দেশের নাগরিক হোক না কেন। তাহলে সেটা কি কি বোঝাচ্ছে? সে বাংলাদেশি হোক বা বিদেশি হোক বা পৃথিবীর যে কোনো দেশের নাগরিক হোক না কেন, সে যদি, আন্ডারলাইন করবেন, দণ্ডবিধিতে উল্লেখিত কোনো অপরাধ করে, তাহলে তার তার ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য হবে এবং তার বিচার ও শাস্তি দেওয়ার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতের থাকবে। কাহিনী বুঝছেন? বাংলাদেশের ভিতরে আমাদের দণ্ডবিধি অনুযায়ী যতগুলো অপরাধ 511টা ধারায় বলছে, এই 511টা ধরেন উগান্ডার কোন নাগরিক যদি খুলনা একজনকে হত্যা করছে, তাহলে হত্যা তো দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, তাহলে তার বিচার দণ্ডবিধিতে করা যাবে। এটা কত ধারায় বলছে? দণ্ডবিধির 2 ধারা। ধন্যবাদ। এবার আমরা চলে আসি এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন। এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা রাষ্ট্রের সীমানার বাইরে, দণ্ডবিধির এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা রাষ্ট্রের সীমানার বাইরে প্রয়োগ। দণ্ডবিধির 3 ও 4 ধারায় দণ্ডবিধির এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা রাষ্ট্রীয় সীমানার বাইরে প্রয়োগ স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রথমে আমরা আছি প্রথমে যেটা আছি দেখেন, বাংলাদেশের বাইরে, এটা বলতেন বাংলাদেশের বাইরে, কিন্তু বাংলাদেশের ভিতরে বিচারযোগ্য অপরাধ সমূহের শাস্তি। ধারা কত? 3। আমরা তো জানি 3 এবং 4 মাইনেই অপরাধটা সংঘটিত হয়েছে কোথায়? বাংলাদেশের বাইরে। কি রথিন সাহেব বই আনেন নাই? আচ্ছা, দেখেন তো, বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের বিচার করার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতের থাকবে যদি উক্ত অপরাধটি বাংলাদেশের আইন বলে শাস্তিযোগ্য হয়। এটা আন্ডারলাইন করেন। মানে বাংলাদেশের বাইরে অপরাধটা করছে, বাট ওইটা বাংলাদেশি আইন অনুযায়ী কি হতে হবে? শাস্তিযোগ্য হতে হবে, এবং বিচারটি এমন ভাবে করা হবে যেন সে অপরাধটি বাংলাদেশের ভিতরে করেছে। যে কার্যটি বাংলাদেশের আইন বলে অপরাধ, সেই কার্যটি যখন বাংলাদেশের বাইরে সংগঠিত করা হয় তখনও সেটা অপরাধ বলে গণ্য হবে। যেমন, আন্ডারলাইন করেন, বাংলাদেশি কোনো নাগরিক, এই শব্দটা বলবেন, বাংলাদেশি কোনো নাগরিক। তার মানে 3 ধারা শুধুমাত্র প্রযোজ্য কার ক্ষেত্রে? বাংলাদেশি নাগরিক। যে বাংলাদেশের বাইরে এমন কোন দেশে, আন্ডারলাইন করবেন, অপরাধ করলো যেটা উক্ত দেশের আইন অনুযায়ী কোনো অপরাধ না। একজন বাংলাদেশি নাগরিক এমন একটা কাজ করছে যেটা বাংলাদেশের বাইরে করছে,
যেখানে এই কাজটা করছে সেই দেশে এটা কোনো অপরাধ না, কিন্তু ওই কাজটা যদি সে বাংলাদেশে বসে করতো তাহলে বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী সেটা কি অপরাধ হতো। তাইলে ওই বাংলাদেশিকে যখন বাংলাদেশে পাওয়া যাবে তখন তার বিচার দণ্ডবিধি অনুযায়ী করা যাবে। তাহলে তিন ধারার একটা জিনিস খেয়াল করেন, তিন ধারা শুধুমাত্র প্রযোজ্য কার ক্ষেত্রে? বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশে কাজটা করছে কোথায়? বাংলাদেশের বাইরে। যে জায়গা করছে ওই জায়গা ওই জায়গা ওই কাজটা কি অপরাধ না, কিন্তু বাংলাদেশে অপরাধ। তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে যখন বাংলাদেশে পাওয়া যাবে। এখন দিনেশ তো নাই, দিনেশ একটা প্রশ্ন করতো আজীবন এই দুই তিন ধারা পড়ানোর সময়, স্যার মামলাটা করবে কেটা? মামলা করবে কে? ধরেন এইভাবে চিন্তা করেন যে ফৌজদারি কার্যবিধি অনুসারে দণ্ডবিধি অনুসারে আমরা সামনে পড়বো আনন্যাচারাল অফেন্স, মানে প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুসারে যদি কোনো যৌন কর্ম করা হয় সেটাকে বলে আনন্যাচারাল অফেন্স। ধরেন পৃথিবীর অনেক দেশে আছে সমকামিতা বৈধ, মানে পুরুষ পুরুষ বিয়ে করে মেয়ে মেয়ে বিয়ে করে। তো বাংলাদেশি কোনো নাগরিক যদি যুক্তরাষ্ট্রে ধরেন ক্যালিফোর্নিয়াতে সে আর একজন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, ওই দেশে এটা অপরাধ না, কিন্তু বাংলাদেশে এটা কি 377 ধারার অপরাধ। বাংলাদেশে যখন একে পাওয়া যাবে তখন তার বিচার করা যাবে। এখন অনেকে প্রশ্ন করে মামলা করবে কেটা? মামলা করার তো লোকের অভাব নাই, যে কোনো লোক তার বিরুদ্ধে মামলা করতে পারে, আশেপাশের লোক মামলা করতে পারে, পুলিশ বাদী হয়ে মামলা করতে পারে যে সে অনৈতিক কর্মকাণ্ড করতেছে, যে বাংলাদেশে অমুক দেশে এই কাজটা করছে এবং বাংলাদেশে এসে বসবাস করতেছে, তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে। দেখেন সেই ক্ষেত্রে উক্ত বাংলাদেশের বিচার এবং শাস্তি বাংলাদেশে করা যাবে যদি উক্ত অপরাধটি বাংলাদেশে আইন অনুযায়ী অপরাধ হতে হয়। তাহলে আমার তিন ধারায় বেশ কিছু জিনিস মনে রাখার আছে। অপরাধ হয়েছে, অপরাধ কাজটা হয়েছে কোথায়? বাংলাদেশের বাইরে। কে করছে? বাংলাদেশের নাগরিক। যে দেশে করছে সেই দেশে সেটা অপরাধ না, কিন্তু বাংলাদেশে করলে এটা অপরাধ হতো। তাহলে ওই বাংলাদেশের বিচার বাংলাদেশে করা যাবে যখন তাকে বাংলাদেশে পাওয়া যাবে। আশা করি তিন ধারা বুঝতে পারছেন। বিকাশ বলেন তো তিন ধারায় কি বলছে ভাই? বিদ্যালয় বলছে আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের বাইরে যাওয়া অপরাধ। কি করছেন অপরাধ? বাংলাদেশের বাইরে যে কি অপরাধ করছেন? তো সেটা সেই দেশে অপরাধ, কিন্তু আমাদের সেই দেশে অপরাধ না, কিন্তু আমাদের বাংলাদেশে অপরাধ। সেই দেশে অপরাধ না কিন্তু আমাদের বাংলাদেশে অপরাধ। তাদের উত্তরটা হয়, কিরকম? আমাদের দেশে অপরাধ না, কিন্তু সেই দেশে অপরাধ। সে দেশে শাস্তি পাবে, আমাদের দেশে তো কিছু নাই। না, বুঝতে পারছেন? সে আসলে তার বাইরে ভারতে যে মদ খাইছে, ভারতের মদ খায় ঠিক আছে, হয়তো বাংলাদেশে হারাম অনেক আরাম করলে হবে না মাসুদ। আচ্ছা দেখেন, বাংলাদেশে আপনি খাইতে পারেন, আপনার লাইসেন্স লাগবে। দেখেন, তো আমরা চার ধারায় আছি। ধারা চার। হ্যাঁ 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 হ্যাঁ, লাইসেন্স আছে। আপনি আপনি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন পড়বেন, ওখানে বলা আছে যে যারা মদ্যপান করতে চায় তাদেরও লাইসেন্স আছে। লাইসেন্স থাকলে তারা মদ খাইলে সেটা বেআইনি হিসেবে গণ্য হবে না। যে হ্যাঁ দেখেন জি, আচ্ছা আচ্ছা জি দেখেন, না ওরকম না, তবে তা আপনার কিছু সামাজিক যোগ্যতা তো থাকা লাগে আর কি। ধরেন অস্ট্রেল লাইসেন্স তো সবাই দিবে না, ওই টাইপের কিছু বিধিবিধান আছে। দেখেন, তো যারা যারা খাওয়ার ইচ্ছা আছে লাইসেন্স করে খাইয়েন। দেখেন তারা চারে আসি। তারা তো স্যার টেস্ট করবে। আপনার দেখেন এই চার দ্বারা দেখেন, চার দ্বারা আর রাষ্ট্রীয় সীমানার বাইরের অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধির ব্যাপ্তি। হ্যাঁ মোর বেরিয়ে যাচ্ছে। তো আমরা এখন দেখি যে রাষ্ট্রীয় সীমানার বাইরে অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধির ব্যাপ্তি অলরেডি আমরা একটা ধারা পড়েছি, তিন ধারা, আর একটা ধারা বাদ আছে চার ধারা। দেখেন দণ্ডবিধির চার ধারা আন্ডারলাইন করেন এবং ফৌজদারি কার্যবিধির 188 ধারা একসাথে মিলিয়ে পড়তে হবে। অর্থাৎ আমরা ফৌজদারি কার্যবিধির 188 ধারা যা বলা আছে দণ্ডবিধির চার ধারায় হুবহু কি সেই কথাই বলা আছে। চার ধারা আন্ডারলাইন করেন দুইটা ক্ষেত্রে প্রয়োগ করা যায়, মানে চার ধারার সাবসেকশন আছে দুইটা। প্রথম দেখেন
4-এর সাবসেকশন 1 যেটা, বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে বল দিবেন বাংলাদেশী নাগরিক কর্তৃক সংগঠিত কোনো অপরাধের বিচার, এটার অর্থ কি? 4-এর 1 এটা অনেকটা 3-এর মতো, বাট হালকা একটু পার্থক্য আছে। 3-এ ছিল বাংলাদেশী নাগরিক, 4-এও বাংলাদেশী নাগরিক। 3-এর কাজটা করছে বাংলাদেশের বাইরে, 4-এর কাজটাও করছে, 4-এর 1-এর কাজটাও করছে বাংলাদেশের বাইরে। 3-এর যে কাজটা করছে সেটা ওই দেশে কোনো অপরাধ না, বাট বাংলাদেশে যে কাজটা, বাট এই 4-এর 1-এ যে কাজটা করছে এটা ওই দেশেও অপরাধ, আবার আমাদের দেশেও অপরাধ। তাহলে ওই বাংলাদেশের বিচার বাংলাদেশে যখন পাওয়া যাবে তার বিচার বাংলাদেশে করা যাবে। ধরেন একজন বাংলাদেশী নাগরিক কিছুদিন আগে আমাদের আহ, আহ, জিহাদ নামে একজন ব্যক্তি কসাই, সে কলকাতায় একজনকে হত্যা করছে, বাংলাদেশে আনারুল হক আনার সাহেবরে। কলকাতা তো ডেফিনেটলি বাংলাদেশের বাইরে, এখন সে বাংলাদেশী নাগরিক, সে যে দেশে হত্যা করছে সেটা তো ওই দেশেও অপরাধ, আবার আমাদের দেশেও অপরাধ। তাহলে জিহাদে যখন বাংলাদেশে পাওয়া যাবে তখন তার বিচার বাংলাদেশের আইন অনুসারে করা যাবে। এটা 3 ধারা না 4-এর 1? এটা হচ্ছে 4-এর 1। না, মানে যদি ওই দেশে বিচার হইলে তো হইলো, তাইলে যদি বাংলাদেশ বলে যে আমাদের আসামিরে আমারে ফেরত দাও, আমরা বিচার করবো। জি, এটা আবার চলে যায় ইন্টারন্যাশনাল ল, প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। জি বলেন। পরে এই দেশে আসলো, আসার পরে আবার আবার কিছু শুরু করবো। না, এটা ওই দেশে একবার বিচার হলে এই দেশে আর হবে না, বুঝতে পারছেন? আসেন, এটা ওই যে যে কথা বললাম, এটা হলো প্রাইভেট ইন্টারন্যাশনাল, আলাদা সাবজেক্ট। এই যে যদি মানে বিভিন্ন দিনেশের মতো বলে যে কেরাবেরা হয়ে যায়, কয়েক দেশ মিলে অপরাধ করছে, কোন জায়গায় বিচার হবে, কি শাস্তি দিবে, এটা হচ্ছে আমার প্রাইভেট ইন্টারন্যাশনাল। হ্যাঁ, এটা আপনারা হয়তো আপনারা তো 2 ইয়ার্স এলএলবি, আপনাদের কি পাবলিক ইন্টারন্যাশনাল ল, প্রাইভেট ইন্টারন্যাশনাল ল ছিল? ছিল না, এটা হলো মাস্টার্সে পড়াই। দেখেন, তো আমরা এই জায়গায় 2 নাম্বার আছে, এটা একটু 2-এর পাশে লেখেন 4-এর সাবসেকশন 4, 4 ব্র্যাকেটে সাবসেকশন 4, অর্থাৎ যেখানে 1 সেখানে হলো 4-এর সাবসেকশন 1, আর যে জায়গায় আছে 2 এটা হবে 4-এর সাবসেকশন কত বলেন? 4। 4। স্যার হ্যাঁ বলেন বলেন প্লিজ। স্যার স্যার একটা আবার স্যার রিপিট করবেন। বুঝে যাই। স্যারের একটা আবার একটু রিপিট করবেন স্যার, স্যারের এক। আচ্ছা, 4-এর 1 খুব সোজা। 4-এর 1 হচ্ছে যে একজন বাংলাদেশী নাগরিক যখন সে বাংলাদেশের বাইরে এমন একটা কাজ করছে, যে কাজটা সে যে দেশে করেছে ওই দেশেও অপরাধ, আবার আমাদের দণ্ডবিধি অনুযায়ী বা অপরাধ, তাহলে ওই বাংলাদেশের বিচার বাংলাদেশে আসলে করা যাবে। এটা হলো 4-এর 1। আচ্ছা, আমরা 4-এর 2টা দেখি। দেখেন, বাংলাদেশি নিবন্ধিত গোল দেবেন কোন জাহাজ বা বিমানে যে কোনো ব্যক্তি, সে বাংলাদেশি হোক বা বিদেশি হোক, কর্তৃক সংগঠিত কোনো অপরাধের বিচার করার এখতিয়ার বাংলাদেশি ফৌজদারি আদালতের থাকবে যখন উক্ত অপরাধীকে কি বাংলাদেশে পাওয়া যাবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের যদি কোনো জাহাজ বা উড়োজাহাজ হয়, ধরে নিতে হবে এটা একখণ্ড বাংলাদেশ। এই জাহাজটা বা এই উড়োজাহাজটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, ওই জাহাজ বা উড়োজাহাজের মধ্যে বাংলাদেশি হোক বা বিদেশি হোক, যেই অপরাধ করবে তার বিচার বাংলাদেশে করা যাবে। বুঝতে পারছেন? তাহলে 4-এর যে সাবসেকশন 4, এটা কোন ধরনের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য? এটা বাংলাদেশি বিদেশি উভয়, বাট এটা হতে হবে কোথায়? বাংলাদেশি নিবন্ধিত জাহাজ অথবা বিমানে, নাকি? এখন আবার অনেকে আবার জিজ্ঞাসা করবেন যে যদি বাংলাদেশি নিবন্ধিত রেলগাড়ির ভিতর হয় নাকি? আপনাদের তো প্রশ্নের শোনেন এখানে, এটা 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 ওই জায়গায় আমাদের আহ, আপনার মূল যে আইন সেখানে জাহাজ আর বিমান কথাটাই উল্লেখ আছে, জাহাজ আর বিমান কথাটাই উল্লেখ আছে। এখন বাংলাদেশি নিবন্ধিত যদি কোনো আহ উড়োজাহাজ হয়, সরি রেলগাড়ি হয়, সেটা হলো বিচারক এখন এই জাহাজ বিমান দেখি সে বাংলাদেশি নিবন্ধিত জিনিস বলে ব্যাখ্যা করবে কিনা, এটা হলো ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউট। না, রেলগাড়ি বাংলাদেশের রেলগাড়ি ভারতে যায় না, বাংলাদেশের রেলগাড়ি ভারতে যায় না। এটা এটা শুনেন, হ্যাঁ 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 শুনেন, হ্যাঁ শুনেন, হ্যাঁ হ্যাঁ থামেন।
এখন এটা এটা হচ্ছে যে যে বিচারক বিচার করবে তার বিষয়। এটা আপনারা ওই আরো একবার, যে আইন তো শুধু আমরা 7টা সাবজেক্ট পড়ি, এই আইন শুধু একটা সাবজেক্টই আছে, ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস, আইন ব্যাখ্যা, আইনের ব্যাখ্যা। বুঝতে পারছেন? তো ওখানে আইনের ব্যাখ্যার কতগুলো নিয়ম আছে, লিটারাল রুল, হারমোনিয়াস রুল, তো এই টাইপের কতগুলো আছে। তো ওই জায়গায় একবার পরীক্ষায় আমি আপনাদের একবার উদাহরণ দিছিলাম যে বিষয়টা গোল্ডেন রুল, এরকম কয়েকটা আছে। উদাহরণ আছে এরকম যে একজন বিচারক, একজন লোক, সে ট্রেনে উঠছে, ট্রেনে সে ধরেন চিতাবাঘের বাচ্চা নিয়ে গেছে, কিন্তু সবাই বলতেছে আপনি চিতাবাঘের বাচ্চা আনলেন কেন, এটা তো আনা নিষিদ্ধ। সে বলতেছে জায়গা তো লেখা যে কুকুর, কুকুর বিড়াল আনা যাবে না। আমি তো কুকুর বিড়াল তো আনি নাই, আমি আনছি কি চিতাবাঘের বাচ্চা। এখন যখন তার বিরুদ্ধে মামলা হলো, তখন বিচারক এইভাবে ব্যাখ্যা করলো আইনটা, যে বিষয়টা হচ্ছে যে কুকুর বিড়াল বলতে যে শুধু কুকুর বিড়াল তা না, ওই জাতীয় প্রাণী। বুঝতে পারছেন? আবার আর একটা, ইংল্যান্ডের আর একটা কেস ছিল এরকম যে রাস্তায় পতিতাবৃত্তি করা যাবে না, রাস্তায় দাঁড়িয়ে কাউকে প্রলুব্ধ করা যাবে না। তখন সে রাস্তায় না দাঁড়িয়ে রাস্তার পাশে একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর রুমে থেকে সে ইশারা দিয়ে ডাকে। তো যখন তার বিরুদ্ধে মামলা হলো, সে বলতে আমি তো রাস্তাতে তো ডাকি নাই। তাহলে এখানে, তো এখানে সরাসরি রাস্তা বলতে যে শুধু রাস্তা বোঝাইছে তা না, এখানে রাস্তা বলতে কি আশেপাশের সব জায়গায় বোঝায়। এখন এই জায়গাও জাহাজ বিমান বলতে যে শুধু জাহাজ বিমান বুঝাইছে তা না, বাংলাদেশে নিবন্ধিত বাস বা ট্রেনও তো হতে পারে। এটা হচ্ছে ওই মুহূর্তে বিচারক কি ব্যাখ্যা দিবে এটা তার ব্যাপার। বাট আপাতত আমরা যদি আক্ষরিক অনুবাদ করি বা আক্ষরিক ব্যাখ্যা করি, উত্তর হবে জাহাজ আর কি বিমান। এটা এটা আসলে বিচারকের ইচ্ছা, মানে আপনি বিচারক কোনটা অ্যাপ্লাই করবে এটা তার ইচ্ছা, আপনি তার উপর কোনো কিছু চাপাই দিতে পারবেন না। হুম হুম হুম। হ্যাঁ, না না, আপনি ওই আপিলে যেয়ে বলতে পারেন, কিন্তু আপিলে কে বলতে পারেন, বিচারক কোন ভাবে ব্যাখ্যা করবে এটা বিচারকের একান্তই ব্যক্তিগত ব্যাপার, বিবেচনামূলক ক্ষমতা। দেখেন, রেলগাড়ির উদাহরণ কি দিছিলাম? সেটা এই পরীক্ষা, সেই এই প্রশ্ন না, অন্য আর একটাই, ফৌজদারির একটা পরীক্ষায়, ফৌজদারির এই প্রশ্ন না। যাই হোক, দেখেন, হ্যাঁ দেখেন, অন্যদিকে দেখেন, অন্যদিকে ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 188 ধারা অনুসারে, যখন বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের বাইরে কোনো স্থানে কোনো অপরাধ করে, যখন কোনো ব্যক্তি বাংলাদেশি বা বিদেশি বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা বিমানে, তা যেখানেই হোক না কেন কোনো অপরাধ করে, সেক্ষেত্রে এমন ব্যক্তির বিচার বাংলাদেশের এখতিয়ার সম্পূর্ণ আদালতে করতে পারবে। সহজ যে কথা যেটা দাঁড়ায় যে দণ্ডবিধির 4 ধারা আর আমাদের ফৌজদারি কার্যবিধির 188 ধারা হুবহু এক। উদাহরণ দেখেন, কয়েকজন বিদেশি নাগরিক, সে বাংলাদেশের একটি নিবন্ধিত জাহাজ যেটা আমেরিকার জলসীমায় অবস্থিত, সেটাতে অপর একজন ব্যক্তিকে হত্যা করে। আমার দেখতে হবে যে জাহাজটা যেহেতু বাংলাদেশে নিবন্ধিত, তাহলে এক্ষেত্রে কয়ের বিচার বাংলাদেশে করা যাবে। তো এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, দেখি আশরাফুল সাহেব বলেন যে 3 এবং 4 ধারা দুইটাই তো আপনার এক্সট্রা টেরিtorial অ্যাপ্লিকেশন, দ্যাট মিনস বাংলাদেশের বাইরে প্রয়োগ। তো 3 এবং 4 ধারার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা আপনার দৃষ্টিতে? জি। আচ্ছা, তানভীর আলম খান, আপনি কি 3 এবং 4 ধারার মধ্যে আপনার দৃষ্টিতে কোনো পার্থক্য আছে কিনা? কি পার্থক্য আছে বলেন। একটা হচ্ছে এরকম যে বাংলাদেশি আইনে তো বাঘ পালন করা নিষেধ, ইউএস এর আইনে নিষেধ নেই, ইউএস এর 8,000 বাঘ পালে গৃহপালিত হয়। এখন চাইলে এই যে ইউএস তে কোনো বাংলাদেশে যদি বাঘ পালে তাহলে তাকে হচ্ছে তার অধীনে বিচার করা যাবে।
কিন্তু 3 ধারার অধীনে বিচার করা যাবে না। যদি কোনো বাংলাদেশি ইউএসএ কে বলে তো মানে পশুপালন করে আর কি, বাঘ পালন করে। আর কিন্তু এটাই আর কি পার্থক্য, যে একটা হচ্ছে একটা হচ্ছে ওই দেশের আইনে অপরাধ না, রুবেল সাহেব, আপনি কি একমত? বলেন। আপনি কি একমত? এরকম কোনো ইতিহাস ছিল না, এই আচ্ছা, সহজ কথা শুনেন। আচ্ছা শুনেন, সহজ কথা। তিনে যে কাজটা করছে বাংলাদেশি অন্য দেশে, সেই দেশে সেটা অপরাধ না, কিন্তু আমাদের দেশে সেটা অপরাধ। আর চারের একে বাংলাদেশে যে কাজটা বিদেশে করছে ওই দেশেও অপরাধ, আবার আমাদের দেশেও অপরাধ, এই তো কথা। আর চারের চার যেটা, সেটা বাংলাদেশে নিবন্ধিত জাহাজ বা উড়োজাহাজ, এখানে যেই অপরাধ করুক না কেন তার বিচার বাংলাদেশে করা যাবে, কথা শেষ। তো আমরা 3 এবং 4 এখানে দেখেন পার্থক্য, 3 ও 4 উভয় দ্বারা বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু 3 দ্বারা প্রযোজ্য হবে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে এমন কোন স্থানে অপরাধ করেছে যেখানে উক্ত কার্যটি অপরাধ না কিন্তু বাংলাদেশের আইনে অপরাধ। আর 4-এর 1 ধারা শুধুমাত্র আন্ডারলাইন করবেন বাংলাদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য, যেখানে 4-এর 2 ধারা, 4-এর 2 না, এই জায়গা হবেই কত বলেন? 4-এর 4, একটু সংশোধন করে নেন, এটা হবে 4-এর কত? 4 ধারা বাংলাদেশি এবং বিদেশি উভয়ের জন্যই প্রযোজ্য। 4-এর 2 এবং সাবসেকশন 2 সাবসেকশন 3 বাতিল, এ জায়গা হবে 4-এর 4। সংক্ষেপে মনে রাখুন, দেখেন বাংলাদেশের নাগরিক যে বাংলাদেশের ভিতরে বা বাইরে বা বাংলাদেশের নিবন্ধিত কোনো জাহাজ বা বিমানে দণ্ডবিধিতে উল্লেখিত কোনো অপরাধ করেছে তার বিচার বাংলাদেশে করা যাবে। তারপরে দেখেন বিদেশি যে বাংলাদেশের ভিতরে অপরাধ করেছে বা বাংলাদেশের নিবন্ধিত কোনো জাহাজ বা বিমানে কোনো অপরাধ করেছে তার বিচার বাংলাদেশে করা যাবে। দেখেন 2015 সালের পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, এটা একটু পড়ি আমরা। যুক্তরাজ্যে বসবাসকারী এক্স একজন বাংলাদেশী নাগরিক, মানে যুক্তরাজ্যে থাকে, ইউনাইটেড কিংডম। সে উগান্ডায় একজন ব্যক্তিকে হত্যা করে। বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন কোন আদালতে এক্স এর বিচার করতে পারে যদি তাকে পাওয়া যায় কোথায়? বাংলাদেশে। আর এটা দণ্ডবিধি অনুযায়ী অপরাধ হবে কিনা বলেন? হবে। এটা কত? 4-এর 1-এ পড়ে নাকি? 4-এর 1 না, কারণ সেটা ওই দেশেও অপরাধ, এই দেশে অপরাধ, আর করছে তো বাংলাদেশি করছে। বিমল সাহেব বুঝেন কিনা? আচ্ছা, 2 নাম্বারটা দেখেন। বাংলাদেশি নাগরিক ক যুক্তরাজ্যে একটি খুন করে। ক এর বিচার এবং শাস্তি বাংলাদেশে করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে। তো আমরা সেলফ প্র্যাকটিসে চলে এসে দেখেন 1 নাম্বার প্রশ্ন, যে দণ্ডবিধির ড্যাশ ধারায় দণ্ডবিধির ইন্টারটেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন সম্পর্কে বলা হয়েছে। কয় ধারায়? ইন্টারটেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন মানে 2 ধারা। আর এক্সট্রা 2 নাম্বার প্রশ্নটা দেখেন, দণ্ডবিধির ড্যাশ ধারায় রাষ্ট্রের সীমানার বাইরে বা এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন সম্পর্কে আলোচনা করছে। কত ধারা? 3 এবং 4। এবং মোটামুটি এখানে যে প্রশ্ন আছে এগুলো সব পারবেন। আমরা 7 নাম্বার প্রশ্নটা দেখি। 7 নাম্বার, একজন ব্রিটিশ নাগরিক খ রংপুরে একটি খুন করে। সে রংপুর তো বাংলাদেশের মধ্যে, তাহলে এই জায়গা কি 2, 3, 4 কোনটা লাগবে বলেন? কত দ্বারা? 2 দ্বারা। ক্ষয়ের বিচার এবং শাস্তি করা যাবে, বাংলাদেশে বিচার করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে। 8 নাম্বার প্রশ্ন দেখেন। 8 নাম্বার, তো দেখেন তাহলে আমরা ক্লাস শুরু করি। আমরা এখন দেখব সাধারণ ব্যাখ্যা সমূহ বা জেনারেল এক্সপ্লানেশনস। দেখেন সাধারণ ব্যাখ্যা সমূহ বা জেনারেল এক্সপ্লানেশনস, এটা আলোচনা করা হয়েছে ধারা 6 থেকে 52 ক পর্যন্ত। প্রতিটা আইনের একটা ডেফিনেশন ক্লজ থাকে, মানে যে ধারায় সংজ্ঞা প্রদান করা হয়েছে। যেরকম আমরা ফৌজদারি কার্যবিধি মাত্র শেষ করে এসেছি, ফৌজদারি কার্যবিধিতে সকল সংজ্ঞা প্রদান করা হয়েছে 4 ধারায়। কত ধারায়? আমাদের দণ্ডবিধিতে কোনো নির্দিষ্ট একটা ধারায় সংজ্ঞা প্রদান করে নাই, দণ্ডবিধিতে সকল সংজ্ঞা প্রদান করা হয়েছে 6 থেকে 52 ক। এবং এই যে জেনারেল এক্সপ্লানেশন, এটা পাশে একটু লেখেন 2য় অধ্যায়। কত অধ্যায়? 2য় অধ্যায়। একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে জেনারেল এক্সেপশন দণ্ডবিধির কত অধ্যায় আলোচনা করা হয়েছে? 4র্থ অধ্যায়।
তো এরপরে যদি কখনো আসে জেনারেল এক্সপ্লানেশন, সবাই কিন্তু এক্সপ্লানেশন আর পড়বে না, ভাববে কি এক্সেপশনই আসছে। কারণ চেহারা সুরত পুরাপুরি মানে কিছু কিছু ক্ষেত্রে একই রকমের, যদি হালকা একটু লক্ষ্য না করেন মনে হবে যে ওটা জেনারেল এক্সেপশনই আসছে। তাহলে আমার মনে রাখতে হবে, দরকার হলে আপনি লিখে রাখতে পারেন যে জেনারেল এক্সপ্লানেশন দ্বিতীয় অধ্যায় 6 থেকে 52 ক। আর জেনারেল এক্সেপশনস এটা কত অধ্যায়? চতুর্থ অধ্যায়। জেনারেল এক্সেপশনস এর অর্থ হলো কি? সাধারণ ব্যতিক্রম। আর জেনারেল এক্সপ্লানেশনস হলো সাধারণ ব্যাখ্যা শুধু। তো এটা খেয়াল রাখেন যে পরীক্ষায় কি জেনারেল এক্সপ্লানেশনস আসছে নাকি জেনারেল এক্সেপশনস আসছে। তো আমরা প্রথমে চলে আসি, দেখেন যে দণ্ডবিধির দ্বিতীয় অধ্যায়ে 6 থেকে 52 ক লেখেন, 52 ধারা লেখেন, 6 থেকে কত? 52 ক ধারা পর্যন্ত সাধারণ ব্যাখ্যা সমূহ বা জেনারেল এক্সপ্লানেশন আলোচনা করা হয়েছে। নিম্নে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সমূহ আলোচনা করা হলো। প্রথমে দেখেন বিচারক বা জাজ, ধারা কত? 19। আপনারা অনেকেই আছেন, আমি অনেকেই দেখি ওরা জজ বলতে পারে না, বলে জর্জ। একটা রেপ যোগ করে দিতে, জর্জ। জর্জ না, এটা কি? জজ। তো এরকম যেন কোনো ভুল আপনাদের না হয়। তো বিচারক বা জাজ এটা আছে কততে? 19। দণ্ডবিধির 19 ধারায় বিচারকের সংজ্ঞা দেওয়া হয়েছে। 19 ধারা অনুসারে বিচারক বলতে সরকারিভাবে জজ বলে আখ্যায়িত এবং নিযুক্ত প্রত্যেক ব্যক্তি, এভরি পার্সন হু ইজ অফিসিয়ালি ডেজিগনেটেড অ্যাজ এ জাজ। প্রত্যেক ব্যক্তি, আন্ডারলাইন করবেন, যে চূড়ান্ত রায় প্রদান করতে ক্ষমতাপ্রাপ্ত। যে চূড়ান্ত রায় প্রদান করতে কি ক্ষমতাপ্রাপ্ত। এভরি পার্সন হু ইজ এম্পাওয়ার্ড টু গিভ এ ডেফিনিট জাজমেন্ট। এমন রায় প্রদানকারী ব্যক্তি সমষ্টিদের মধ্যকার কোন ব্যক্তি। ব্যক্তি সমষ্টি কেন বললো? ধরেন হাইকোর্ট, আমাদের নিম্ন আদালতে সাধারণত একজনই বিচারক করে, প্রতিটা বেঞ্চ একজন বিচারকের, ম্যাজিস্ট্রেট একজন বা জজও থাকে একজন। কিন্তু হাইকোর্টে দেখবেন সিঙ্গেল বেঞ্চ আছে, তারপরে দ্বৈত বেঞ্চ আছে, ডিভিশন বেঞ্চ আছে। ওই জায়গায় দেখবেন অ্যাপিলেট ডিভিশনে একসাথে 5 জন বিচারক বসে। তাহলে ওই সমষ্টিদের মধ্যকার সকল ব্যক্তি এক একজন কি বিচারক বা জাজ। তো আমাদের যদি এইভাবে প্রশ্ন, পরীক্ষায় প্রশ্ন আসে যে জজের সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 19 ধারায়। যে সরকারিভাবে জজ বলে আখ্যায়িত যে কোনো ব্যক্তি, তারপরে হচ্ছে আপনার চূড়ান্ত ভাবে যে রায় প্রদান করতে পারে, আর রায় প্রদানকারী ব্যক্তি সমষ্টিদের মধ্যকার কোনো ব্যক্তি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা আছে, উদাহরণটা দেখেন। উদাহরণ 1859 সালের আইনের অধীন, আন্ডারলাইন করেন, 1859 সালের আইনের অধীন মকদ্দমায় এখতিয়ার প্রয়োগকারী, আন্ডারলাইন করেন, কালেক্টর একজন জাজ বা অর্থ প্রদানের শাস্তি বা আপিল সহ ব্যতীত কারাবাস প্রদানের ক্ষমতা আছে এমন চার্জ বা অভিযোগ বিষয় এখতিয়ার প্রয়োগকারী ম্যাজিস্ট্রেট একজন জাজ। তাহলে 1859 সালের যে আইন আছে, এই আইন অনুসারে কালেক্টর একজন কি জজ। সব ক্ষেত্রে কালেক্টর জজ না। কোন ক্ষেত্রে জজ? 1859 সালের আইনের অধীন। আর আর বা বলছে দণ্ড প্রদানের ক্ষমতা সহ যে চার্জ বা অভিযোগ বিষয়ে এখতিয়ার প্রয়োগকারী ম্যাজিস্ট্রেটও একজন জাজ। কিন্তু লাস্টের লাইনটা আন্ডারলাইন করেন, যে ম্যাজিস্ট্রেট চার্জ বা অভিযোগ শুধুমাত্র অন্য আদালতে বিচারের জন্য প্রেরণ করতে ক্ষমতাপ্রাপ্ত, সেই ম্যাজিস্ট্রেট জজ। অর্থাৎ যদি কোনো ম্যাজিস্ট্রেট শুধু চার্জ বা অভিযোগ এক আদালত থেকে অন্য আদালতে পাঠায়, এছাড়া ওনারা আর কোনো কাজ নাই, সে কিন্তু কি না? জাজ না। তাহলে আপনাদের এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিম্নের কোন ব্যক্তি জাজ হিসেবে গণ্য হবে? অপশনে থাকবে সরকারিভাবে আখ্যায়িত জজ, জাজ হিসেবে গণ্য হবে না। দেন সরকারি হিসেবে আখ্যায়িত জজ যে চূড়ান্ত রায় প্রদান করতে পারে, 1859 সালের অধীন কালেক্টর, যে ম্যাজিস্ট্রেট চার্জ বা অভিযোগ শুধুমাত্র অন্য আদালতে প্রেরণ করতে পারে। উত্তর কোনটা? যে ম্যাজিস্ট্রেট চার্জ বা অভিযোগ শুধুমাত্র অন্য আদালতে প্রেরণ করতে পারে সে কি জজ? বলেন। সে দণ্ডবিধির 19 ধারা অনুসারে সে কি হবে না? জজ হবে না। এই তো কথা। এবার আমরা চলে আসি বিচার আদালত, কোর্ট অফ জাস্টিস, ধারা কত? 20। এখান থেকে প্রথমত এই ধরনের প্রশ্ন আসার বেশি সম্ভাবনা বেশি যে জজ আছে কত ধারায়, বিচার আদালত আছে কত ধারায়। তো কোর্ট অফ জাস্টিস আছে কত ধারায়? 20 ধারায়। দেখেন, একমাত্র বিচারিক ভাবে কার্য করতে আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত বিচারক, এ জাজ হু ইজ এম্পাওয়ার্ড বাই ল টু অ্যাক্ট জুডিশিয়ালি অ্যালোন, সমষ্টিগতভাবে বিচারিক ভাবে বিচারক রূপে কার্য করতে আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত বিচারক মন্ডলী আর কি। এ বডি অফ জাজেস হুইচ ইজ এম্পাওয়ার্ড বাই ল টু অ্যাক্ট জুডিশিয়ালি অ্যাজ এ বডি। মানে আপনার
জজরা যে জায়গা বিচার করে সেটারে বলে কি? কোর্ট অফ জাস্টিস। এটা একজনের মাত্র মাধ্যমেও হতে পারে, আবার কি একাধিক ব্যক্তির মাধ্যমেও হতে পারে। তো যদি বলে জজ কত? 19, কোর্ট অফ জাস্টিস 20। জেনে রাখা ভালো, তে আগে আমি আপনাদের যে একটা পেজ দিছি এখানে দেখেন, নতুন বইতে এই সংখ্যাগুলো আছে, তো পুরাতন বইতে নাই, যে কারণে আমি আপনাদের একটা এডিশনাল পেজ দিছি। সরকারি কর্মকর্তা, এই শীটে সরকারি কর্মকর্তাটা দেখেন, পাবলিক সার্ভেন্ট কত দ্বারা? 21 দ্বারা। বলছে 21 দ্বারায় 12 শ্রেণীর ব্যক্তিকে সরকারি কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। কয় শ্রেণীর? তবে বলবৎ আছে 11 শ্রেণীর কর্মকর্তা। ওই জায়গা 21 ধারায় আছে মোট সরকারি কর্মকর্তা বলতে বোঝাইছে কয় শ্রেণীর? 12 শ্রেণী, বাট একটা শ্রেণী বাদ দেওয়া হয়েছে, তার মানে বর্তমানে বলবৎ আছে কয় শ্রেণী? 11 শ্রেণী। তো যদি পরীক্ষার প্রশ্ন আছে কয় শ্রেণীর সরকারি কর্মকর্তা? 12। আর যদি বলে বলবৎ আছে কয় শ্রেণী? 11 শ্রেণী। আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল 2017 সালে, যে দণ্ডবিধির কোন ধারায় জজের সংজ্ঞা প্রদান করা হয়েছে? কোন ধারায়? কোন ধারা বলেন? 19 ধারা। পুরাতন বইতে যে প্রশ্ন নাই, না থাকলেও আমি কিন্তু অলরেডি আলোচনা করেছি, সেটা হলো দ্য পেনাল কোড 1860 এর কত অধ্যায়ে জেনারেল এক্সপ্লানেশন আলোচনা করা হয়েছে? জেনারেল এক্সপ্লানেশন কত? দ্বিতীয় অধ্যায়। যদি বলে জেনারেল এক্সেপশন, চতুর্থ অধ্যায়। দ্য পেনাল কোড 1860 এর কত ধারায় বিচার আদালত বা কোর্ট অফ জাস্টিসের সংজ্ঞা দেওয়া হয়েছে? কত ধারা? 20 ধারা। এখন আমরা চলে আসব অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি। আন্ডারলাইন করেন, ধারা হচ্ছে 23, অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি, রংফুল গেইন এবং রংফুল লস। এটা আগে আমি একটু, এই দুইটার সংজ্ঞায় দিছে 23 ধারায়। কত ধারায়? অনলি 23। ভাষাই আলাদা ওনার, অনলি 23। দেখেন, আচ্ছা, এখন রংফুল গেইন আর রংফুল লস এই জিনিসটা আসলে কি? দেখেন, যে জিনিসের উপর আপনার আইনগত অধিকার নাই, সেই জিনিস যদি আপনি লাভ করেন, আপনার রংফুল গেইন হয়েছে বা বেআইনি লাভ বা অবৈধ লাভ। আর যে জিনিসের উপর আপনার আইনগত অধিকার আছে, সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে কেউ বেআইনি ভাবে নিয়ে যায়, তাহলে আপনার যে ক্ষতিটা হয়েছে এটা হলো বেআইনি ক্ষতি বা রংফুল লস। কেমনে? বিমল সাহেবের মোবাইল চুরি হয়েছে নাকি? হারা গেছে না? তা ধরেন বিমল সাহেবের মোবাইল চুরি হয়ে গেছে, তাহলে মোবাইলের উপরে বিমল সাহেবের আইনগত অধিকার ছিল। ওনার কাছ থেকে কেউ এটা চুরি করছে বা জোরপূর্বক নিয়ে গেছে, যে নিচে তার কি কোনো অধিকার ছিল নেওয়ার? না। তাহলে বিমল সাহেবের এ জায়গা কি ক্ষতি হয়েছে? রংফুল লস বা বেআইনি ক্ষতি। আর চোরের কি হয়েছে? রংফুল গেইন। অর্থাৎ যে জিনিসের উপর আমার কোনো আইনগত অধিকার নাই, সেই জিনিস যদি আমি লাভ করি, তাহলে আমার সেটা বলে অবৈধ লাভ বা বেআইনি লাভ বা রংফুল গেইন। আর যে জিনিসের উপর আমার আইনগত অধিকার ছিল, বাট আমার কাছ থেকে কেউ নিয়ে গেছে বেআইনি ভাবে, তাহলে আমার হচ্ছে বেআইনি ক্ষতি বা অবৈধ ক্ষতি। এখন অনেকে আবার প্রশ্ন করে কি স্যার, যে আমার কাছ থেকে আমার জিনিস নিয়ে গেল, তাই তো আমার বেআইনি ক্ষতি হবে কেন? আমার তো আইনি ক্ষতি হয়েছে। না, আপনি তো বেআইনি ভাবে নিছে না, এই কারণে বেআইনি ক্ষতি। আর যদি আদালত আপনার কাছ থেকে জরিমানা আকারে নিত, তাহলে সেটা আপনি বলতে পারতেন আইনগত ক্ষতি। বুঝতে পারছেন? তাহলে কথা কিন্তু সহজ। এই যখনই কোনো, সকল অপরাধে কিন্তু সম্পত্তি আদান প্রদান হয় না। আমরা দণ্ডবিধিতে যখন পড়বো, সকল অপরাধেই কিন্তু রংফুল গেইন রংফুল লস হয় না। রংফুল গেইন রংফুল লস হয় তখনই যখন ওখানে একটা সম্পত্তি আদান প্রদান রিলেটেড ব্যাপার আছে। ধরেন আপনি আপনি যদি একজনকে হত্যা করেন, এই হত্যা করলে কারো রংফুল লস গেইন হবে না, কারণ তার কাছ থেকে আপনি কিছু নিছেন? নেন নাই, তার শুধু কি করছেন? হত্যা করছেন। চট থাপ্পড় দিলেও এই যে এই অপরাধে কিন্তু রংফুল গেইন রংফুল লস হবে না। তার মানে রংফুল গেইন রংফুল লস তখনই হয় যখন এক এক পক্ষ আর এক পক্ষের কাছ থেকে বেআইনি ভাবে কোনো জিনিস নেয়। তা আমরা একটু পড়ি, দেখেন। এই যে মাসুদের যে সিলিন্ডার নিয়ে গেছে 2 দিন আগে, যে সিলিন্ডার নিছে, ওই ব্যাপারটা তো চুরি হয়েছে, ঠিক আছে, চুরি হয়েছে। এখন এই জায়গা যে চুরি করছে তার হয়েছে অবৈধ লাভ, আর মাসুদের হয়েছে কি? অবৈধ ক্ষতি। জি, দেখেন, দণ্ডবিধির 23 ধারায় অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি সংজ্ঞায়িত করা
হয়েছে, অবৈধ লাভ, রংফুল গেইন। এখন এর ইংরেজিতে রংফুল গেইন বললেও বাংলা এর অবৈধ লাভও বলে, আবার বেআইনি লাভও বলে। হ্যাঁ, বলে যে উত্তরে নিয়ে গেল তারপর তো রংপুর এই গেল হ্যাঁ, ঈশ্বরের কাছ থেকে তো কোন দিন তার কি হলো? তার কিছু হবে না। এখন তো ধরেন, ধন্যবাদ, ভালো প্রশ্ন করছেন। ধরেন চোরের কাছ থেকে আবার আর একজন চুরি করছে। এখন আমার দেখতে হবে চোর যে ওই সে তো চুরি করে আনছে, ওই জিনিসের উপর কি তার আইনগত কোনো অধিকার আছে? না। নাই। তাহলে চোর কিন্তু এই জায়গায় মামলা করতে পারবে না। ধরেন আপনার যদি গাঁজা নিয়ে বেচাকেনা নিয়ে দুইজনের মধ্যে মামলা ঝামেলা হয়েছে, আপনি মামলা করতে পারবেন যে আমি ওর কাছে দুষ্প্রাপ্য 1 কেজি গাঁজা পাই, আদালতের মাধ্যমে নির্দেশ। কারণ জিনিসটাই অবৈধ, শুরুতেই কি অবৈধ। তাহলে চোরের কাছ থেকে যদি আবার বাটপারি করে আর একজন চুরি করে, তাহলে এটা কিন্তু তার তার অবৈধ লাভ হচ্ছে, কিন্তু এর অবৈধ ক্ষতি হচ্ছে না। অবৈধ ক্ষতি হচ্ছে শুধুমাত্র যে মালিক ছিল তার। দেখেন, আচ্ছা দেখেন, অবৈধ লাভ অর্থ হলো বেআইনি ভাবে এরূপ সম্পত্তি লাভ করা। এটা গোল্ডেন, বেআইনি শব্দটা গোল্ডেন। বেআইনি ভাবে এরূপ সম্পত্তি লাভ করা যে সম্পত্তিতে লাভকারী ব্যক্তির কোনো আন্ডারলাইন করে না, আইনানুগ অধিকার নাই। মানে ওই সম্পত্তিতে তার কোনো কি নাই। wrongful gain is gained by unlawful means of property to which the person gaining is not legally entitled. যেমন একটি ঘড়ি চুরি করলো, উক্ত ঘড়িতে চোর এর কোনো আইনানুগ অধিকার নেই। সুতরাং সম্পত্তিটি অবৈধভাবে লাভ করেছে বলে কি হবে? দণ্ড হবে। সহজ কথা। আমরা অবৈধ ক্ষতিতে চলে আসি, রংফুল লস। অবৈধ ক্ষতি হলো, বল দিবেন, বেআইনি ভাবে এমন সম্পত্তির ক্ষতি যাতে ক্ষতিগ্রস্ত লোকের আইনানুগ অধিকার আছে। এই যে দেখছেন, যে চুরি করছে ওই চুরির সম্পত্তিতে তার কি কোনো আইনানুগ অধিকার আছে? নাই। বাট যে অ্যাকচুয়াল মালিক তার কিন্তু ওই সম্পত্তিতে আইনানুগ অধিকার আছে। ক্ষতিগ্রস্ত লোকের আইনানুগ অধিকার আছে। wrongful loss is the loss by unlawful means of property to which the person losing it is legally entitled. এ বি এর একটি ঘড়ি চুরি করলো, এখানে বি হলো ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং উক্ত ঘড়িতে বি এর আইনানুগ অধিকার ছিল। সুতরাং চুরির ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বি এর কি ক্ষতি হলো? অবৈধ ক্ষতি হলো, এবং চোর এর কি লাভ হলো? অবৈধ লাভ হলো। ক্ষতি তো ক্ষতি, এখানে আমরা অবৈধ এটার ব্যাখ্যা কিন্তু অলরেডি আমি দিছি। ক্ষতি তো ক্ষতি, এটা অবৈধ ক্ষতি কেন? কারণ আপনার কাছ থেকে নিচে তো অবৈধ ভাবে, পরে আপনার কত ঠিক আছে, এটা তো এটা অবৈধ ক্ষতি না, এটা দৈব কারণে ক্ষতি হয়েছে। ঘরে ধরেন আপনার ঘরে আপনি চা বানাচ্ছিলেন, গ্যাসের আগুন ধরে ঘর পুড়ে গেছে, এটা অবৈধ ক্ষতি না। বুঝতে পারছেন? কিন্তু কেউ যদি ঘরে আগুন ধরাইয়া জিনিসপত্র নিয়ে গেছে, ঘরে আগুন ধরাইয়া দিয়ে গেছে, তাহলে এটা কি? অবৈধ ক্ষতি। আচ্ছা দেখেন, এটার ব্যাখ্যা কিন্তু আমি প্রথমেই দিছি। অনেকে বলে যে আমার জিনিস নিয়ে গেল, তেমন অবৈধ ক্ষতি হবে কে? আমার তো বৈধ ক্ষতি হয়েছে। আপনার অবৈধ ক্ষতি হলো এই কারণে, কারণ ওই জিনিসটা আপনার কাছ থেকে তো লিগালি নেয় নাই, ইলিগালি নিছে, এই কারণে হয়েছে কি? অবৈধ ক্ষতি। যদি এরকম হতো যে আদালত আপনারে দণ্ড দিছে, আদালত আমারে দণ্ড দিই না, যে বললো যে আপনি 10,000 টাকা দণ্ড দিবেন, তাহলে এই জায়গাও আপনার ক্ষতি হচ্ছে, তো এটা কিন্তু অবৈধ ক্ষতি না। তো দেখেন, যখন কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় বা তার নিকট থেকে সম্পত্তি নিয়ে যাওয়া হয়, তখন যে ব্যক্তি এরূপ সম্পত্তি গ্রহণ করে সে অবৈধ লাভ করেছে বলে গণ্য হবে, এবং যে ব্যক্তির নিকট থেকে উক্ত সম্পত্তি গ্রহণ করা হলো সে অবৈধ ক্ষতি বা রংফুল লস হলো বলে গণ্য হবে। তো জেনে রাখা ভালো, একটা গুরুত্বপূর্ণ কথা আছে এখানে। দেখেন যে অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি কোনো অপরাধ না, এটা বললেন। অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি কোনো কি না? কোনো অপরাধ না। তাহলে কিন্তু কতিপয় অপরাধ হয়েছে কিনা তার নির্ধারণে গুরুত্বপূর্ণ বিষয়, যেমন চুরি, ডাকাতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা ইত্যাদি। মানে আপনার রংফুল গেইন বা রংফুল লস আলাদা কোনো অপরাধ না, বাট কিছু কিছু অপরাধ আছে, ওই অপরাধগুলো হয়েছে কিনা এটা জানার জন্য আমার ওখানে রংফুল গেইন বা রংফুল লস থাকে। তো এই অপরাধগুলো হলো কোন ধরনের অপরাধ? যে অপরাধে কোনো সম্পত্তি থাকে। চুরির ক্ষেত্রে সম্পত্তি নেয় না, দস্যুতার ক্ষেত্রে সম্পত্তি নেয় না, ডাকাতির ক্ষেত্রে সম্পত্তি নাই, বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে সম্পত্তি নাই, আত্মসাতের ক্ষেত্রে কি সম্পত্তি নাই। তাই এইগুলাতে এক পক্ষ সম্পত্তি নাই, এক পক্ষ সম্পত্তি হারায়।
তাহলে একজনের হচ্ছে অবৈধ লাভ, একজনের হচ্ছে অবৈধ ক্ষতি। কিন্তু সকল অপরাধে অবৈধ লাভ অবৈধ ক্ষতি থাকে না। কেমনে? আপনি একজনের নাকে একটা ঘুষি দিয়েছেন, তার কাছ থেকে কিছু নেন নাই, তাহলে এই জায়গায় কিন্তু অবৈধ লাভ অবৈধ ক্ষতি হয় নাই। একজনকে হত্যা করছেন, কারো অবৈধ লাভ অবৈধ ক্ষতি হয় নাই। বুঝতে পারছেন? শুধু সম্পত্তি রিলেটেড ক্ষেত্রেই এটা অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি হতে পারে। এই যে দেখেন, অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি অবশ্যই, এই যে দেখেন, সম্পত্তি গোল দিবেন স্থাবর বা অস্থাবর সম্পত্তি সম্পর্কিত হতে হবে। তো যদি পরীক্ষায় আসে যে অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি কোন ধরনের সম্পত্তি সম্পর্কিত হবে, এটা কি স্বতন্ত্র অপরাধ? না, কিছু কিছু অপরাধ হয়েছে কিনা সেটা নির্ধারণের জন্য এটা জরুরি। তারপরে দেখেন যে আর নাকে বুঝতে দিলে সেটা বৈধ ক্ষতি। না, না, আপনার নাকে খুশি, এটাকে একটা জিনিস শুনেন, এটার আপনি প্রথমে কিন্তু দুইটা জিনিস শুনেন। যে জিনিসের উপর আপনার কোনো আইনগত অধিকার নাই, সেই জিনিস যদি আপনি নিয়ে যান তাহলে আপনার তো অবৈধ লাভ। আর যে জিনিসের উপর আপনার আইনগত অধিকার আছে সেটা যদি কেউ নিয়ে যায় তাহলে আপনার হচ্ছে অবৈধ ক্ষতি। এখন আপনার আপনার হিসাব মিলাই, ধরেন আপনার নাকের উপর আপনার আইনগত অধিকার আছে, ধরলাম যেহেতু নাক আপনার আইনগত আছে, এখন ঘুষি দিয়ে সে কি আপনার নাক নিয়ে গেছে? নাক তো আপনার কাছেই আছে, তাহলে এই জায়গায় অবৈধ লাভ কেমনে হচ্ছে? কিছুই ঠিক আছে। তো এই জায়গা, হ্যাঁ, এই জায়গায় অবৈধ লাভ অবৈধ ক্ষতি নাই। অবৈধ লাভ অবৈধ ক্ষতি কি রিলেটেড থাকতে হবে? স্থাবর অস্থাবর সম্পত্তি। আচ্ছা দেখেন, না আপনার প্রশ্ন যৌক্তিক আছে, ঠিক আছে, বুঝতে হবে তো। বোঝে না, হঠাৎ করে মানে ভুলে যাবে আমার মতো। আপনি প্রশ্ন করতে এই আপনি প্রশ্ন করেন। না স্যার, এই যে বোঝে না, এই হ্যাঁ হ্যাঁ করে দিতেছে স্যার। না, কারণ এটা পরে প্রশ্ন করে হবে, না বুঝতে কি তাই না? ওই যে সে বলছে না, এটা অবুঝ হয়, তবুও আমি মেনে নিতে হবে। না, আমি তো ভুক্তভোগী, আমি বুঝি জিনিস উনি ভুক্তভোগী। আচ্ছা, এই শোনেন, এই আপনি ভুক্তভোগী হয়েছেন কি? আপনার কি লজ্জা করে? আপনাদের তো আমি সবাইকে জিজ্ঞাসা করি, যে কোনো টপিক পড়ানো শেষে সবাইকে জিজ্ঞাসা করি যে আপনি কি বুঝতেন কিনা, আপনার কোনো প্রশ্ন আছে কিনা। এখন আপনি জিজ্ঞাসা করবেন না কেন? এই জায়গা শুনেন, একেবারে এই জায়গায় আপনার লজ্জার কিছু নাই। আপনি একেবারে একেবারে সহজ জিনিস, সেটাও যদি আপনি না বোঝেন আপনার প্রশ্ন করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা জিজ্ঞাসা করতে হবে। এটা টিপিক্যালি আমরা স্কুল কলেজে যে জায়গায় পড়ছি সে জায়গায় আমরা লজ্জায় শরমে প্রশ্ন করি না যে কি হয়েছে না না হয়েছে। আমি নিজের জীবনে কোনোদিন প্রশ্ন করি নাই, আমার কথা বলি, লজ্জা বা ভয় এটা কাজ করতে। কিন্তু আমি চাই না যে আপনারা এই জায়গা, আপনারা যে কোনো বিষয়, নট অনলি আইন, যে কোনো বিষয়ে প্রশ্ন করেন, আমি না জানলে পরের দিন আপনারা যাইনি এসে আমি আপনাদের জানাবো, কিন্তু প্রশ্ন করা শিখতে হবে। দেখেন পরে, আশা করি তানভীর আলম খান বুঝতে পারছেন। সহজ উপায় হচ্ছে যে রংফুল গেইন রংফুল লসের ক্ষেত্রে স্থাবর বা অস্থাবর সম্পত্তি থাকবে। আপনার নাক স্থাবর বা অস্থাবর সম্পত্তি কোনোটা না। বুঝতে পারছেন? দেখেন, এমন হইতে পারে ওই সিস্টেমে হইতে পারে, ধরেন সে নাক কাইটে নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে হবে, তাহলে হবে। হবে। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন ভাই, আমরা একটা দেখি, পরেরটা দেখেন। আচ্ছা, যে ব্যক্তি অবৈধ ক্ষতির দাবি করে, আন্ডারলাইন করেন, যে ব্যক্তি অবৈধ ক্ষতির দাবি করবে তাকে অবশ্যই উক্ত সম্পত্তিতে, আন্ডারলাইন করেন সমীরণ সাহেব, দেখেন, উক্ত সম্পত্তিতে আইনগতভাবে অধিকারী হতে হবে। এখন আপনি যে প্রশ্নটা করেছিলেন যে বিমল সাহেবের মোবাইল এক চোর চুরি করছে, আবার চোরের কাছ থেকে ওই মোবাইল আর একজন চুরি করছে। এখন চোরের যে মোবাইল, চোরের কাছ থেকে যে চুরি করলো, চোরের কি ওই জায়গায় আইনগত অধিকার ছিল? না, তো এই জায়গায় কিন্তু অবৈধ ক্ষতি হয় নাই। তো আমরা সেলফ প্র্যাকটিসে আসি। দেখেন, সেলফ প্র্যাকটিস, দণ্ডবিধির দেয়ার দ্বারা অবৈধ লাভ বা অবৈধ ক্ষতিকে সংজ্ঞায়িত করা হয়েছে কত ধারায়?
আর এই জায়গা যা যা আছে মোটামুটি পারবেন। আমরা চলে আসি অসাধুভাবে এবং প্রতারণামূলক ভাবে। অসাধুভাবে এবং প্রতারণামূলক ভাবে পেজে আছে, আপনাদের পেজে আছে, পেজ বের করেন, পেজের চেয়ে পড়ায় আগে দেখেন। তো প্রশ্ন জিজ্ঞাসা করে এটা তো কি না করে এটা তো সাপোর্ট করো সবাই ঠিক এর পাশে তো একটা তাই না এটা বুঝতেই হবে। আমি বুঝবো আচ্ছা ধন্যবাদ। শুনেন, সবার অনেকে প্রশ্ন করলে অনেকে হাসে, তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা হাসবেন না। আর যদি কেউ হাসিও দেয় আপনি মাইন্ড করবেন না, বুঝতে পারছেন? এই জায়গা এই জায়গায় সবাই একই গোয়ালের গরু, তো এই জায়গা তো মাইন্ড নিয়ে থাকা যাবে না, বুঝতে পারছেন? যে প্রশ্নটা আমি করছিলাম মানে এখানে রং ফর লস কথাটা হচ্ছে রং ফর যেহেতু আছে তার মানে হচ্ছে ওই ওখানে ল ফর লস এইটা ওটা এখানে রং ফর শব্দটা আমার কাছে মনে হইতেছে আননেসেসারি হ্যাঁ, এখন কি বুঝছেন নাকি এমন আপনি আননেসেসারি মনে যেভাবে বুঝাই দিচ্ছেন আমি ওইভাবে ধরে নিছি ফুল স্যাটিসফ্যাকশন ফুল স্যাটিসফাইড না? আচ্ছা, এখনো ফুল স্যাটিসফাইড না। ধরেন আপনার মোবাইল আপনার কাছ থেকে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এখন এই কথা বলেন না, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার 5,000 টাকা পিস্তল দেখাইয়া একজন নিয়ে নিছে। এখন যে পিস্তল দেখাইয়া ছিনতাই করলো, ওই 5,000 টাকার উপরে তার কি কোনো আইনগত অধিকার আছে? সে তো আপনার ভাইও না, চাচাও না, কেউ না, আপনার ভয় দেখাইয়া নিছে। তাহলে যে 5,000 টাকা নিল তার কি লাভ হয়েছে? বেআইনি লাভ। এখন এর কি তার বৈধ লাভ আপনি বলবেন? আপনি যদি ওই পেজ দেন তাহলে এটা তো তার বৈধ লাভ, বুঝেন কিনা? আপনি যদি বলতেছেন যে আমার ক্ষতি কেন রংফুল লস হবে, তাহলে এই যে সে টাকা নিছে তাহলে এটাও তো তার লাভ হয়েছে, বৈধ লাভ। হ্যাঁ, তাহলে এই জায়গা এটা কেন লফুল গেইন হবে না? এই জায়গায় কি আপনার অধিকার আছে? আপনি কি বলে স্টুডেন্ট আচ্ছা, যে এটা হাসছে কিনা আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনি আগে এটা বুঝেন। ইকোনমিক্সের সাথে রিলেটেড হ্যাঁ শুনেন, এখন যে আপনার কাছ থেকে টাকা নিছে ওই কথা যদি বলেন, তাহলে তো এই জায়গাও রংফুল শব্দটা লাগানো উচিত না। তাহলে তার লাভ হয়েছে কি লাভ? বৈধ লাভ। বাট অ্যাকচুয়ালি কি তার বৈধ লাভ হয়েছে? বৈধ লাভ হয় কখন? যখন সে কোনো জিনিস লিগালি করে সেখান থেকে লাভ, ব্যবসা করতে বৈধ লাভ হয়েছে, বুঝতে পারছেন? ঠিক একই ভাবে যার 5,000 টাকা, ধরেন আপনার 5,000 টাকা নিল, কারণ আপনার তো ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে না? এখন এই ক্ষতিটা কি আপনার বৈধ ক্ষতি? আপনি যদি বলতেছেন যে রংফুল শব্দটা কেন লাগালো, রংফুল শব্দটা এই কারণে লাগালো কারণ এটা তো আপনার ক্ষতি করে ওই টাকাটা নিছে। সে তো আপনার কাছে তো ওই টাকাটা কি পায় না, সে তো জোর করে আপনার কাছ থেকে নিছে। তাহলে আপনার যে ক্ষতিটা হয়েছে এটা কি ক্ষতি? অবৈধ ক্ষতি। অবৈধ ক্ষতি। এটা বৈধ ক্ষতি তখন হতো যে ধরেন আপনার কাছে সে আদালত আপনার জরিমানা করছে, আদালত আপনার বললো যে আপনি এত টাকা ক্ষতিপূরণ দিবেন, তাহলে এটা আপনি যে কোনো একটা কাম করছেন, এই কারণে আপনার আদালত ক্ষতিপূরণ দিয়েছে, তখন আপনার যে ক্ষতিপূরণটা হয়েছে এটা বলা যেতে পারে কি বৈধ, আইনগত। এই আপনি থামেন, আরিফ সাহেব থামেন। বলেন বেনজি সাহেব কি জানো বলবে, বলেন দ্রুত দ্রুত ওনার হিসাবে আমি বলেন বলেন বলেন। যে ওনার হিসাবে যদি বৈধ ক্ষতি ধরা হয়, ধরেন আপনারা যে ছিনতাই করে 5,000 টাকা নিয়ে গেছে, আপনি আবার ওটা পরের দিন পাইছেন, ওর কাছ থেকে 5,000 টাকা জোর করে নিয়ে গেছে, তাইলে ওটা আপনার বৈধ লাভ হবে। মানে বোঝানোর ক্ষেত্রে না বলছি। স্যার না না উল্টো পাল্টা না। ঠিক আছে। আচ্ছা শুনেন, ফুল লাভ এই হচ্ছে। বুঝছে বুঝছে বুঝছে। আচ্ছা একজন বাজার গ্রাম তো কন্ট্রোল করতে আসেন ঠিক আছে তো শুনেন, রংফুল গেইন রংফুল লস এটা স্বতন্ত্র কোনো অপরাধ না। সম্পত্তি রিলেটেড যে সকল অপরাধ আছে, সম্পত্তি স্থাবর অস্থাবর, সেই সকল অপরাধের ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহৃত হয় যে ওই অপরাধটা অ্যাকচুয়ালি হয়েছে কি হয় নাই এটা। আর আমরা নামাজের পর 24-25 ধারা পড়া নিয়ে শুরু করবো, আজান দিচ্ছেন, নামাজের পর শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা আমরা বিরতির পর পড়া শুরু করি, দেখেন তো
23 ধারায় আমরা পড়েছি অবৈধ লাভ অবৈধ ক্ষতির সংজ্ঞা। আমরা চলে আসবো 24 ধারায়। যে আপনাদের যে পেজটা দিছে ওই পেজটাকে নেন, ওই পেজটা একটু পড়ি। অসাধু ভাবে, ধারা 24, অসাধু ভাবের এখানে ইংরেজি বলা হয়েছে ডিসঅনেস্টলি। ডিসঅনেস্টলি এর বাংলা করা হয়েছে কি বলেন? অসাধু ভাবে। ধারা বলছে কত? 24 ধারা। কোন ব্যক্তির বেআইনি লাভ করাতে বা অন্য কোনো ব্যক্তির, আন্ডারলাইন করেন, বেআইনি ক্ষতি করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কোনো কিছু করলে উক্ত ব্যক্তি ওই কাজটি আন্ডার গোল দিবেন অসাধুভাবে করেছে বলে গণ্য হবে। অর্থাৎ আপনি যদি কারো বেআইনি লাভ করতে চান বা কারো বেআইনি ক্ষতি করতে চান, তাহলে ওই কাজটা কিভাবে করেছেন? অসাধুভাবে। সাধারণত আন্ডারলাইন করেন চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, অসাধুভাবে আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ইত্যাদি অপরাধের ক্ষেত্রে অসাধুভাবে কার্যটি করা হয়। এখানে একটা জিনিস শুনেন, সেটা হলো চুরিতে একজনের হয় অবৈধ লাভ, আর একজনের হয় কি? অবৈধ ক্ষতি। আর এই অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি এই কাজটা কোন ভাবে করা হয়? অসাধু ভাবে, বেআইনি ভাবে না, অসাধু ভাবে। একজনের বেআইনি লাভ হচ্ছে অথবা একজনের বেআইনি ক্ষতি হচ্ছে, বাট কাজটা করা হচ্ছে কিভাবে? অসাধু ভাবে। 24 ধারা ডিসঅনেস্টি। তো অসাধু ভাবেও আলাদা কোনো অপরাধ না, এটা হচ্ছে কোনো অপরাধ কি উপায়ে করা হয় সেটা বলছে। তো আপনি মনে রাখবেন চুরির ক্ষেত্রে মানে যে জায়গায় যে জায়গায় বেআইনি লাভ বেআইনি ক্ষতি আছে সেই সেই জায়গায় কি আছে? অসাধু ভাবে আছে। সহজ কথা। ধারা কত? 24। জি। এবার আমরা এই পেজের পরেরটা দেখি, প্রতারণামূলক ভাবে। প্রতারণামূলক ভাবে বা ফ্রডুলেন্টলি, ধারা কত? 25। তো প্রথমত আপনার এইভাবে মনে রাখতে হবে যে অসাধুভাবে এটার সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 24 ধারায়। আর এর পরেই বলছে কি? প্রতারণামূলক ভাবে। হ্যাঁ, প্রতারণামূলক ভাবে দেখেন কোন ব্যক্তি কোনো কিছু প্রতারণামূলক ভাবে করেছে বলে যাবে যদি সে উক্ত কাজটি প্রতারিত করার অভিপ্রায় করে, কিন্তু অন্যথায় না। প্রতারণার সাথে আপনার চুরি ডাকাতির এগুলোর একটা পার্থক্য আছে। যে জায়গায় যে জায়গায় প্রতারণা আছে সে জায়গায় ধরে নেওয়া হবে কাজটা আসছে প্রতারণামূলক ভাবে করছে। কেমনে? আমি একটু উদাহরণ দিই, শুনেন। চুরির ক্ষেত্রে যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সম্পত্তি অসাধুভাবে অস্থাবর সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে নিছে, সেটা কি? চুরি। যখন ভয় দেখায় নিছে, দূরবর্তী ভয়, সেটা বলে এক্সটর্শন বা চাঁদাবাজি। যখন তাৎক্ষণিক ভয় দেখায় নিছে সেটা বলে দস্যুতা। যখন 5 বা ততোধিক ব্যক্তি নিছে সেটা কি? ডাকাতি। যখন আপনার সাথে একটা বিশ্বাসের সম্পর্ক ছিল, আপনার বাসায় কাজ করে দীর্ঘদিন যাবত আস্তে আস্তে বাসার জিনিসপত্র আত্মসাৎ করে, সেটা হলো কি? বিশ্বাসভঙ্গ। রাস্তায় একটা জিনিস পাইছেন, খোঁজার চেষ্টা করেন নাই, বা একজনের কাছ থেকে বই নিয়ে জীবনে কোনোদিন ফেরত দেন নাই, এটা হচ্ছে কি? আত্মসাৎ। তো এই যতগুলো অপরাধ বললাম এই জায়গায় একজনের হয় অবৈধ লাভ আর একজনের হয় অবৈধ ক্ষতি। আর কোন উপায়ে করা হয়? অসাধুভাবে। বুঝলেন কিনা? তাহলে প্রতারণামূলক ভাবে কি? প্রতারণার সংজ্ঞা আমরা সামনে করবো। 415 ধারায় বলছে প্রতারণা হলো যখন আপনি কারোর সাথে ছলনা করেন। বললাম যে এটা হলো অ্যাপেলের ল্যাপটপ, কিন্তু এটা অ্যাপেলের ল্যাপটপ না, এই জায়গায় হলো অ্যাপেলের শুধু স্টিকার লাগানো। ঠিক আছে, আপনার এই অ্যাপেলের ল্যাপটপ দাম বলে আপনারা বিক্রি করলাম, কিন্তু এই জায়গায় আমি কি করছি? এটা কিন্তু চুরিও হয় নাই, এটা চাঁদাবাজি হয় নাই, দস্যুতা হয় নাই, বিশ্বাসভঙ্গ হয় না, আত্মসাৎ হয় না। এটা হয়েছে কি? প্রতারণা হয়েছে। আর এই প্রতারণা করে কি উপায়ে? প্রতারণামূলক ভাবে। প্রতারণামূলক ভাবে। আপনি বললেন ধরেন একটা এমন শ্যাম্পু দিলাম যে 1 মাসের ভিতর ঝাঁকড়া চুলের পাপড়ি তোলানোর বালক হয়ে যাবে, কিন্তু শ্যাম্পুতে তো চুল যা ছিল শরীরের অন্য লোম ধরে গেছে। তাহলে এটা এটা কি হয়েছে বলেন? প্রতারণা। তাহলে সিম্পল কথা হলো আমার একটু রিপিট করে কি? মানে সিম্পল বর্ষা কথা আমার একটু মানে বর্ষা আমার ভালো লাগছে আমি আমার মুখে বড় বড় আচ্ছা, তার মানে ধরেন আমাদের দেশে যে ফেয়ার এন্ড লাভলি বিজ্ঞাপন হয়, বলে যে লাগাইলে সাদা মানে একেবারে ফর্সা হয়ে যাবে, এটা কি আদৌ কখনো হয় না। তো এটা এক ধরনের কি? প্রতারণা। বুঝতে পারছেন? টলার স্ট্রঙ্গার শার্পার কমপ্লেন খালি হবে, বাট গবেষণায় দেখা গেছে এগুলা কিছুই হয় না। এই আলামিন, আপনি তো হাসিবের সাথে মেশেন না? হাসিব কি আপনার চেয়ে বড় না ছোট?
মতি হাসিব আপনার তো একসাথে। আচ্ছা, হাসিব বলতো ছোটবেলায় তো এই জায়গায় খেলতাম একসাথে। তো যখন তখন 6-7-এ পড়ে বা 7-8-এ পড়ে, ও বলতো যে যে ভাই, কমপ্লান খাইয়া, কমপ্লানের যে শেষে যে মানে যে যে কি বলে ওটা, বয়েম বলে না কি বলে, জার, জারের নিচে যেটুক থাকে এইটুকু আমি টবে ফেলাইছি, টবের গাছ বড় হয়েছে কিন্তু আমি বড় হচ্ছি না। ঠিক আছে। তো এটাও এক ধরনের কি বলেন, প্রতারণা। তো যে জায়গা প্রতারণা আছে ওই কাজটা করা হয়েছে কি উপায়ে, প্রতারণামূলক উপায়। আর যে জায়গা ধরেন ওই বেআইনি ক্ষতি বেআইনি লাভ আছে তখন ওই কাজটা করা হয়েছে কি হচ্ছে, অসাধু। এই হচ্ছে কথা। দেখেন, তো দেখেন, আচ্ছা দেখেন, দেখেন কোন ব্যক্তি কোনো কিছু প্রতারণামূলক ভাবে করেছে বলা যাবে যদি সে উক্ত কাজটি আন্ডারলাইন করেন প্রতারিত করার অভিপ্রায়ে করে, কিন্তু অন্যথায় না। যেমন দেখেন 264 থেকে 266, এই দণ্ডবিধি 264 থেকে 266 আছে, ওই যে ওজনে কম দেওয়া, ওটা সে কি করছে, প্রতারণা করছে, ওটা চুরি মুড়ি কিছু হয় না কিন্তু। 415, 421 থেকে 24 এগুলো তো প্রতারণা ইত্যাদি ধারায় প্রতারণামূলক ভাবে কাজটি করা হয়েছে, তা কি করতে হয়, প্রমাণ করতে হয়। তাহলে ডিসঅনেস্টলি আর মানে অসাধুভাবে আর প্রতারণামূলক ভাবে প্রায় এক এক, বাট অ্যাকচুয়ালি এক না। চুরির, তারপরে ওই যে আপনার দস্যুতা, এগুলার ক্ষেত্রে কাজগুলো করা হয় কি অসাধুভাবে, আর যে জায়গায় প্রতারণা থাকে সেটা করা হয় কি প্রতারণামূলক ভাবে। এ হচ্ছে পার্থক্য মেইন। আচ্ছা, আমরা একটু বইতে চলে আসি। দেখেন বইতে একটু বিস্তারিত ব্যাখ্যা দিছে। তো আমরা বইটা একটু পড়ি। নতুন বইতে আপনাদের আপনাদের যা পড়াইছে ওইটুকু পড়লেই হবে, কিন্তু নতুন বইতে একটু ব্যাখ্যা আছে, সেটা একটু পড়তেছি আর কি। মনোযোগ দিয়ে শুনেন। দ্য পেনাল কোড 1860-এর 24 ধারায় অসাধুভাবে ডিসঅনেস্টলি এবং 25 ধারায় প্রতারণামূলক ভাবে বা ফ্রডুলেন্টলি এর সংজ্ঞা দেওয়া হয়েছে। 24 ধারায় বলা হয়েছে দেখেন, কোনো ব্যক্তির বেআইনি লাভ করাতে বা অন্য কোনো ব্যক্তিকে বেআইনি ক্ষতি করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কোনো কিছু করলে উক্ত ব্যক্তি অসাধুভাবে করে বলে গণ্য হবে। এটা ওখানেও ছিল। উপাদান দেখেন, আমরা উপাদান জানি, অবশ্যই কোনো কার্য করবে, এমন কার্য করেছে কোনো ব্যক্তির বেআইনি লাভ করাতে অথবা অন্য কোনো ব্যক্তির কি বেআইনি ক্ষতি করাতে। এমন বেআইনি লাভ বা বেআইনি ক্ষতি অবশ্যই কোনো, বল দিবেন, সম্পত্তি সম্পর্কিত হতে হবে। যে ব্যক্তি এমন বেআইনি লাভ করেছে সে উক্ত সম্পত্তির অধিকারী না, আর যে ব্যক্তির এমন বেআইনি ক্ষতি হয়েছে সে এমন সম্পত্তির অধিকারী হবে। কথাই একই, যে কথা বললো চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, এগুলাতে কি থাকে, অসাধুভাবে কাজটা করা হয়। এবার আসেন যে প্রতারণামূলক ভাবে কি, প্রতারণামূলক ভাবে যা বললাম সেটাই আমরা একটু পার্থক্য তারপর একটু দেখি। দেখেন যে অসাধু প্রতারণামূলক ভাবে বা ফ্রডিলেন্টলি, ধারা কত, 25, দণ্ডবিধির 25 ধারায় প্রতারণামূলক ভাবে বা ফ্রডিলেন্টলি এর সংজ্ঞা দেওয়া হয়েছে। দণ্ডবিধির 25 ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি কোনো কিছু প্রতারণামূলক ভাবে করেছে বলা যাবে যদি উক্ত কাজটি প্রতারিত করার অভিপ্রায় করে, কিন্তু অন্যথায় না করলে, অন্যথায় না করলে আর কি। জাস্ট আপনার এটা বুঝেন যে করা হয় কিসের জন্য, প্রতারণার জন্য। এখন যাই হোক, কাজ করতেছি না, বেশি পড়লে কনফিউজ হয়ে যাবে। তাহলে আমরা এখন চলে আসি যে অসাধু ভাবে আর প্রতারণামূলক ভাবে এই দুইটার ভিতরে অ্যাকচুয়ালি পার্থক্য কি। পার্থক্য হলো দেখেন, অসাধু ভাবের ক্ষেত্রে অপরিহার্য উপাদান হিসেবে কিছু গোপন করা বা প্রবঞ্চনা করা এমন কিছু করার প্রয়োজন নাই। মানে অসাধু ভাবের ক্ষেত্রে কোনো গোপন করা ছলনা থাকে না। চুরির ক্ষেত্রে কি ছলনা থাকে, না। দস্যুতার ক্ষেত্রে ছলনা থাকে না। কিন্তু প্রতারণার ক্ষেত্রে কি থাকে, ছলনা থাকে। বললাম যে এই মেমোরি দেন, তার আগে দেখবেন, তার আগে দেখবেন বলতেছে 1 টেরাবাইট পেন ড্রাইভ মাত্র 1000 টাকা। যখন কিনে আনবেন দেখবেন যে ওর ভিতরে 2 জিবি আছে। 1 টেরাবাইট হলো 1000 জিবি। আর সেই জায়গা 1000 টাকার কথা বইলা, 1000 জিবির কথা বইলে আপনি পাচ্ছেন কত, 2 জিবি। তাহলে এটা হচ্ছে কি, প্রতারণা। কিন্তু প্রতারণামূলকের ক্ষেত্রে অপরিহার্য উপাদান হিসেবে কিছু গোপন করা বা প্রবঞ্চনা করা হয়, সেটা প্রমাণ করতে হবে। এটা হলো মেইন পার্থক্য। তারপরে এখন আমরা একটু বিগত বছরের প্রশ্নে চলে আসি। দেখেন একবার আহ নাই, আপনাদের প্রশ্ন নাই, বাট আমি বলে দিই শুনেন, যার যে প্রশ্ন নাই আমি দিয়ে দিব, এক্সট্রা সমস্যা নাই। দ্য পেনাল কোড 1860 অনুসারে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কিছু করলে কাজটি দেশ ভাবে করেছে বলে গণ্য হবে। অন্যায় ভাবে, বেআইনি ভাবে, অসাধু ভাবে, অবৈধ ভাবে, ক্ষতি সাধনের উদ্দেশ্যে বলতে, তাহলে এটা কি হবে। বাট আপনি যদি আইনের স্টুডেন্ট না হন, আপনার কাছে মনে হবে প্রতিটা উত্তরিত যৌক্তিক,
ধরেন অন্যায় ভাবে কোনো ব্যক্তি অপর কোনো ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কাজ করলে সেটা অন্যায় ভাবেও হয়, বেআইনি ভাবেও হয়, অসাধু ভাবেও হয়, অবৈধ ভাবে হয়। এখন আপনার প্রশ্ন আপনি পাল্টা করবেন যে তাহলে এই জায়গায় অসাধু ভাবে হলো কেন, নাকি অসাধুভাবে হলো এই এই কারণে, কারণ এই কথাটা আসছে 24 ধারা থেকে। 24 ধারায় ওই শব্দটা ব্যবহার করছে কি, ডিসঅনেস্টলি। আর ডিসঅনেস্টলির আক্ষরিক অনুবাদ কি হয়, অসাধু ভাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা একটু ওই পেজটায় চলে আসি, আবার নকল করাটা দেখবো, কাউন্টার ফেইট। নকল করা ধারা 28। তাহলে আমরা কি কি বললাম দেখেন, জজের সংখ্যা কত, 19। কোর্ট অফ জাস্টিস কত, 20। সরকারি কর্মকর্তা কত, 22 পড়ি নাই আমরা। আর এরপর বললাম অবৈধ ক্ষতি অবৈধ লাভ কত, 23। অসাধু ভাবে কত, 24। তারপরে প্রতারণামূলক ভাবে কত, 25। 26 27 পড়ি নাই, এখন পড়বো কি, নকল করা। এটা হচ্ছে কি, কাউন্টারফেইট। দেখেন, প্রতারণা করার উদ্দেশ্যে কোনো একটি বস্তুকে অন্য একটি বস্তুর সাদৃশ্য করা। নকলকরণের ক্ষেত্রে অনুকরণ বা নকল অবিকল হওয়া বাধ্যতামূলক না। ধরেন দেখবেন যে বাজারে অনেক পটেটো চিপস আছে, নরমালি আমরা পটেটো চিপস যেটা ভাবি সেটা হলো বোম্বে সুইটস এর পটেটো, কিন্তু ওইগুলা ছাড়া দেখবেন যে ওই একই টাইপের। বিশেষ করে এই জিনিসগুলো আপনি বেশি পাবেন গ্রামগঞ্জের দোকানে। দেখবেন যে কোকা কোলা না, কোকা কোলার মতো অন্য এক বোতল বিক্রি করতেছে। তারপরে ওই চিপস অন্য আর একটা। তো এইগুলা যারা করছে এটা হচ্ছে কি বলেন, নকল করা। নকল করা। তো নকল আপনার হুবহু করার দরকার নাই। যদি আপনি আংশিক নকলও করেন তাহলে সেটা কি বলে গণ্য হবে, নকল করা হিসেবে গণ্য হবে। তাহলে নকল করা সংজ্ঞা দিছে কত দ্বারাই, 28 দ্বারাই, মনে রাখেন। জি, বাটার জায়গায় দেখবেন বাটা, কিন্তু লক্ষ্য করে পরে দেখবেন লেহার আটা। হ্যাঁ, হ্যাঁ। তো এটা এগুলাই হচ্ছে কি, নকল করা। আচ্ছা, তো নকল করা 28। এরপর আমরা চলে এসেছি দলিল বা ডকুমেন্ট ধারা 29। দলিল বা ডকুমেন্ট ধারা 29। চেক, আম মোক্তারনামা, মানচিত্র, কোনো লিখিত বস্তু ইত্যাদি। মানে আপনার চেক এক প্রকার দলিল, আম মোক্তারনামা দলিল, মানচিত্র দলিল, কোনো লিখিত বস্তুও দলিল। এমনকি যদি কোনো সাংকেতিক চিহ্ন থাকে সেটাও কি এক ধরনের দলিল। মিতা বলেন যে সাক্ষ্য আইনের কত ধারায় দলিলের সংজ্ঞা দিছে, 3 ধারায়। ধন্যবাদ। সাক্ষ্য আইনের কত ধারায়, 3 ধারায়। আর দণ্ডবিধির কয় ধারায়, এই যে আপনার সামনে দণ্ডবিধির 29 ধারায়। জি, তাহলে নকল করার সংজ্ঞা আছে 28, আর দলিলের সংজ্ঞা আছে কত, 29। আমরা অপরাধে চলে এসে, অপরাধ ধারা কত, 40। অফেন্স, দণ্ডবিধি বা বিশেষ আইনে শাস্তিযোগ্য করা হয়েছে এমন কোন কাজটাই কি বলে, অপরাধ। শুধু যে দণ্ডবিধিতে শাস্তিযোগ্য করা হয়েছে তা না, যদি বিশেষ কোনো আইনে শাস্তিযোগ্য করা হয় সেটাও কি বলেন, অপরাধ। এখন এই অপরাধ আমি এই জায়গায় বিস্তারিত বলি নাই, অপরাধের এই জায়গা আমাদের বইতে কিছু কথা আছে, এই কথাটা একটু দেখতে হবে, একটু শোনেন। যারা বইতে আপনাদের যে পেজটা দিচ্ছে ওইটুকু মনে রাখলেই হবে, আর নতুন কিছু যদি থাকে আমি লিখতে বললে লিখবেন। দেখেন, অফেন্স ধারা 40, দণ্ডবিধি 40 ধারায় অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে। 40 ধারার প্রথম অংশে বলা হয়েছে অপরাধ বলতে এই কোড বলে শাস্তিযোগ্য করা হয়েছে এমন কোন বিষয়কে বোঝায়। কোড মানে হচ্ছে দণ্ডবিধি, কোড মানে কি, দণ্ডবিধি। 40 ধারার দ্বিতীয় অংশে অপরাধের সংজ্ঞার ব্যাপ্তি প্রসারিত করা হয়েছে এবং এই অনুচ্ছেদ বলে অপরাধ বলতে কোনো বিশেষ আইনে বা স্থানীয় আইনে শাস্তিযোগ্য করা হয়েছে এমন কোন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সো এখানে ওই জায়গায় আমাদের আপনাদের কাগজে লেখা আছে দণ্ডবিধি বা বিশেষ আইনে, বিশেষ আইনের সাথে লেখেন আবার কি, স্থানীয় আইন, স্থানীয় আইনটা লেখেন। বিশেষ আইন বা স্থানীয় আইনেও যদি শাস্তিযোগ্য করা হয় তবুও সেটা কি, অপরাধ। অতঃপর 40 ধারার তৃতীয় অংশে অপরাধের সংজ্ঞা আরো প্রসারিত করা হয়েছে। উক্ত অংশে অপরাধ বলতে কোনো বিশেষ আইন বা স্থানীয় আইনের অধীন সেই সকল অপরাধকে অন্তর্ভুক্ত করা হয়েছে যে ক্ষেত্রে বর্ণিত শাস্তি জরিমানা সহ 6 মাসের সমান বা বেশি মেয়াদের। সুতরাং অপরাধ বলতে এমন কোন বিষয়কে বোঝায় যা দণ্ডবিধিতে শাস্তিযোগ্য, যে কোনো বিশেষ আইন বা স্থানীয় আইন দ্বারা শাস্তিযোগ্য, আর বিশেষ আইন বা স্থানীয় আইনের অধীন
সেই সকল অপরাধগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে যেক্ষেত্রে বর্ণিত শাস্তি জরিমানা সহ বা ব্যতীত 6 মাসের সমান অথবা বেশি। তার মানে বোঝা যায় কি, স্থানীয় আইনে বা বিশেষ আইনে যদি কোনো অপরাধের সাজা, যদি কোনো জিনিস কাজের সাজা হয় 6 মাসের কম, সেটা অপরাধ না। দণ্ডবিধির সংজ্ঞা অনুযায়ী সেটা কি অপরাধ না। তাহলে আপনি একটু লিখে রাখবেন যে স্থানীয় আইনেও অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, বাট স্থানীয় আইন অনুযায়ী কোনো কাজের শাস্তি যদি 6 মাসের কি হয়, কম হয়, তাহলে সেটা কি হবে না, অপরাধ হবে না। দণ্ডবিধি 40 ধারায় বলছে যে যদি কোনো বিশেষ আইনে বা স্থানীয় আইনে অপরাধের সাজা হয় কতদিনের কম, 6 মাসের কম, তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। 6 মাসের কম, 6 মাস পর্যন্ত বা তার বেশি হইলে অপরাধ, কিন্তু 6 মাসের কম হইলে সেটার অপরাধ হিসেবে কেন্দ্র গণ্য করতে নারাজ। স্যার 6 মাস কথাটা কি বিশেষ আইন এবং স্থানীয় আইনের বাইরে দণ্ডবিধির ক্ষেত্রেও প্রযোজ্য? না, দণ্ডবিধির ক্ষেত্রে না, বিশেষ আইন আর স্থানীয় আইন। দণ্ডবিধিতে তো 24 ঘন্টা দিলেও অপরাধ। আচ্ছা দেখেন, আমরা এই জায়গায় দেখবো ক্ষতি অপরাধ এক্সাক্ট যদি 6 মান্থ হয়, একেবারে এক টানে টুনে পুরোপুরি 6 মাস হয়েছে, সেটাও অপরাধ। আচ্ছা আমরা এই পেজের 44 ধারাটা দেখেন, ক্ষতি বা ইনজুরি। কোন ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি, আন্ডারলাইন করেন, দেহের ক্ষতি, মনের ক্ষতি, সুনাম বা সম্পত্তির ক্ষতি, সবগুলাই ক্ষতি হিসেবে গণ্য হবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ক্ষতির সংজ্ঞা দিছে কয় ধারায়, 44 ধারায়। কিসের ক্ষতি, দেহের ক্ষতি, মনের ক্ষতি, সুনামের ক্ষতি, আর কি সম্পত্তির ক্ষতি। তাইলে এই যে দেখেন, আপনি নাকে যে ঘুষি দিচ্ছেন ওটা হচ্ছে শুধু ক্ষতি, বুঝতে পারছেন? আচ্ছা জীবন দেখেন, জীবনের সংজ্ঞা দিছে 45 ধারায়। ভিন্নতর কিছু না বোঝালে জীবন বলতে কিসের জীবন বোঝাবে এটা বুঝতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে জীবন বলতে কিসের জীবন বোঝায়, মানুষের জীবন। বছর, মাস, ইয়ার, মান্থ, তারা কত, ব্রিটিশ ক্যালেন্ডার অনুসারে গণনা করতে হবে। কি ক্যালেন্ডার? আর তামাদি আইনের 25 ধারায় বলছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, ওটাও ব্রিটিশই, বাট ওটার নাম বলছে ওখানে কি গ্রেগরিয়ান, আর এই জায়গা কি ব্রিটিশ। তাহলে তামাদি হইলে গ্রেগরিয়ান, আর দণ্ডবিধিতে হইলে কি ব্রিটিশ। কত ধারা? 49 ধারা। হলফ বা শপথ দেখেন ধারা 51, হলফ বা শপথ ইংরেজি কি ওথ। সরকারি কর্মচারী বা বিচারালয়ের সামনে ঘোষিত বক্তব্য। পরীক্ষায় প্রশ্ন আসবে শপথ পাঠ করা হয় কোথায়, সরকারি কর্মচারী বা বিচারালয়ের সামনে ঘোষিত বক্তব্য, ওথ। কত ধারায় আছে? যদি বিশাল কয়েক লাইন ইংলিশে লিখে ওই জায়গায় খুঁজবেন যে ওথ শব্দটা আছে কিনা, তাহলে এটা কত ধারা, 51 ধারা। আচ্ছা আমরা সরল বিশ্বাসে আসি। সরল বিশ্বাস, গুড ফেইথ, ধারা কত, 52। তামাদি আইনের 2-7 লিখে রাখেন। গুড ফেইথ তামাদি আইনের কত 7, 2-7। কোনো কিছু সৎ বিশ্বাসে করা হয়েছে বা বিশ্বাস করা হয়েছে বিবেচিত কোনো বিবেচিত হবে না, যা এটা গোল দেবেন যথাযথ সতর্কতা ও মনোযোগ। এটা গোল দিবেন ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন। একবার পরীক্ষায় আসছিল এই যথাযথ সতর্কতার ওই জায়গায় ডট 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 প্লাস মনোযোগের ওই জায়গায় ডট ডট ডট। তাহলে কি হবে, যথাযথ সতর্কতা বা না কি ও, এবং অ্যাটেনশন মানে কি মনোযোগ, ব্যতি রেখে করা হয়েছে বলে বিশ্বাস করবে। অর্থাৎ আপনি যদি কোনো কাজ যথাযথ সতর্কতা ছাড়া করেন বা মনোযোগ ছাড়া করেন, তাহলে ধরে নেওয়া হবে ওই জায়গায় আপনার সরল বিশ্বাস ছিল না, সরল বিশ্বাস ছিল না। আর যদি আপনি যথাযথ সতর্কতা সহ করতেন, মনোযোগ সহ করতেন, তারপরেও কোনো ভুল হয়ে গেছে, ধরে নেওয়া হবে ওই জায়গা কি সরল বিশ্বাস আছে। তাহলে সরল বিশ্বাসের সংজ্ঞা আমাদের দণ্ডবিধিতে দিছে কত দ্বারা, 52 দ্বারা। আর আমাদের আইনের কত, 2-7। আমরা একটু বইতে চলে আসি। মোটামুটি আমরা ধারা 52 পর্যন্ত পড়ে ফেলেছি।
দেখেন বিগত বছরের প্রশ্ন আসছিল একবার, দ্য পেনাল কোড 1860 অনুসারে কোনো কাজ সৎবিশ্বাসে কৃত বলে গণ্য হবে যদি কাজটি যথাযথ ড্যাশ সহকারে করা হয়। অপশনে ছিল সতর্কতা ও মনোযোগ, তৎপরতা ও সতর্কতা, সরলতা ও মনোযোগ, মনোযোগ ও সততা সততা কিবে সতর্কতা ও মনোযোগ উইথ ডিউ কেয়ার অ্যান্ড কি অ্যাটেনশন। তো এটা গুরুত্বপূর্ণ। তারপরে দেখেন দ্য পেনাল কোড 1860 কোন ধারায় গুড ফেইথ, নাথিং ইজ সেড টু বি ডান অর বিলিভড ইন গুড ফেইথ হুইচ ইজ ডান অর বিলিভড উইদাউট ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, কত ধারায়? 52 ধারায় আলোচনা করা হয়েছে। তো এখান থেকে মোটামুটি সেলফ প্র্যাকটিসের ওই যে যে প্রশ্ন আসে এগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ। আর যদি বলে আপনাকে যে কোনো কিছু যদি নকল করা হয়, এটা কি হুবহু নকল করতে হবে? হুবহু নকলের দরকার নাই। কোন ভাবে নকল করলে হবে? অবিকল নকল না হলে আংশিক করলেও হবে। যদি বলে পেনাল কোড অনুসারে অফেন্সের সংজ্ঞা দিছে কত ধারায়? অপরাধ 40 ধারায়। কোন স্থানীয় আইন বিশেষ আইনে অপরাধ করলে অপরাধ হবে? বাট স্থানীয় বিশেষ আইনে যদি কোনো কাজের শাস্তি কয় বছরের কম হয়, 6 মাসের কম হয়, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তারপরে দেখেন দা পেনাল কোড 1860 কোন কত ধারায় সরল বিশ্বাসকে সংজ্ঞায়িত করা হয়েছে? কত ধারায়? 52 ধারায়। ঠিক আছে, আজকে যেহেতু প্রথম দিন আমাদের দণ্ডবিধির, আজকে এই পর্যন্তই। তো আজকে দণ্ডবিধি যা পড়লাম এটার উপর কিন্তু আগামীকাল কি বলেন ক্লাস টেস্ট, আর এখন হবে হলো ফৌজদারি কার্যবিধির 20তম ক্লাস টেস্ট। আবারও বলিনি, আগামী মঙ্গলবার বিকাল 5টায় আপনাদের ফৌজদারি কার্যবিধির 100 মার্কের মডেল টেস্ট। আবার নেক্সট মঙ্গলবারও বিকাল 5টায় 100 মার্কের দ্বিতীয় মডেল টেস্ট।